আসসালামু আলাইকুম। যারা যারা লাইভে জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর আমার ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে কিনা। কারণ এখন হচ্ছে গিয়ে আপনাদের অনেকের অনেক কিছু প্রশ্ন ছিল সেরা রাঁধুনি নিয়ে, তো আমি অনেক কিছু বলবো কারণ আমি অনেক কিছু দেখে আসছি, শুনেও আসছি। হ্যাঁ, স্টুডিও রাউন্ডে আমি যেতে পারি নাই, কিন্তু আপনারা জানেন না যে স্টুডিও রাউন্ডে যাওয়ার আগে আগেই যা হওয়ার তা হয়ে যায়। ঠিক আছে, তো আমি সেই সবকিছুই বলবো। তো আপনারা জাস্ট শুধু কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আফরিন নাহিদ আপু হ্যালো, নাইম হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি আপনারা সবাই আছেন এবং সেরা রাঁধুনি নিয়ে আসলে আপনাদের যত জিনিস জানার আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। অনেকেই লাইভে আসছে এই পর্যন্ত, অনেক কন্টেস্ট্যান্ট গিয়েছে এবং তারা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং বলছে অনেকেই যে তারা হচ্ছে কারো কমেন্ট নিবে না বা কমেন্টের অ্যান্সার দিবে না, কিন্তু আমি হচ্ছে সব কমেন্টের অ্যান্সার দিব আপনাদের। তো আপনারা এক এক করে হচ্ছে জানতে চাইবেন কি জানতে চান। আমি কিন্তু সেখানে সেরা রাঁধুনির ক্যাম্পে প্রায় 6-7 দিন ছিলাম এবং অনেক কিছু আসলে আমি দেখে আসছি, টু বি অনেস্ট। লিয়া আহমেদ নাইমকে মেনশন করেছে, আফরিন নাহিদ আপু জানিয়েছে একদম ক্লিয়ার সবকিছু। লিয়া বলতেছে সব ঠিক আছে। চৌধুরী মনি আপু বলতেছে হ্যালো ভাই। নাইম হোসেন সব ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তাহলে আমি প্রথমে হচ্ছে গিয়ে একদম আমার সিলেট বিভাগের যে অডিশনটা ছিল সেই অডিশন রাউন্ড থেকে আমি একদম আপনাদেরকে স্টার্ট করতে যাচ্ছি। আমি সর্বপ্রথম সেরা রাঁধুনিতে অংশগ্রহণ করি 1427-এর যে অডিশনটা ছিল, যে শোটা ছিল 1427 সম্ভবত ছিল 2021 সালে। তো ওই 2021 সালে 1427-এ আমি সর্বপ্রথম অংশগ্রহণ করেছিলাম সেরা রাঁধুনিতে। এর আগে আমি কখনো যাইনি। তো সিলেট বিভাগ থেকে হচ্ছে গিয়ে আমি অংশগ্রহণ করেছি, যেহেতু হচ্ছে গিয়ে আমি সিলেটেরই। তো আমি সিলেট বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলাম। খালেদা বেগম আপু বলছেন সব ক্লিয়ার। ইসরাত খন্দকার আপু বলছেন হ ভাই আপনারা ক্লিয়ার দেখা যায় আর ক্লিয়ার শোনাও যায়। অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ লাইভে থাকবেন এবং সবকিছু মন দিয়ে শুনবেন এবং যে যাই জানতে চান কমেন্টে জিজ্ঞেস করবেন আর হচ্ছে কি অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। তো অনেকেই হচ্ছে গিয়ে আমাকে পার্সোনালি ইনবক্সও করেছেন, কারণ কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টে আমি মোটামুটি সংক্ষিপ্ত আকারে যতটুকু পেরেছি আমি আমার অভিজ্ঞতা লিখে দিয়েছি এবং সেই অভিজ্ঞতার আলোকে অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন ইনবক্স করে, আর ওই পোস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভাইরালও হয়েছে। তো এখন সবকিছু আসলে ডিটেল হচ্ছে আপনাদেরকে একটু বলার পালা। আমি জানি না আসলে আমার লাইভটা কতটা ভিউ হবে, আমি অত পপুলার না, ফেমাসও কেউ নই, স্টুডিও রাউন্ডে আমি যাই নাই, ঠিক আছে, কিন্তু আমি মূল যে জায়গাটা সেই জায়গায় কিন্তু ছিলাম। তো সেটার বেসিসে আমি অনেক কিছু বলতে পারবো, এই জন্যই আসলে আসা। নাইম হোসেন জানতে চাচ্ছেন স্টুডিও রাউন্ডের আগে কি হয়। আফরিন নাহিদ আপু সবকিছু ডিটেলসে জানতে চাচ্ছেন, তো আমি সবকিছু ডিটেলসে বলার চেষ্টা করতেছি। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং এই সেরা রাঁধুনি নিয়ে আসলে যে জল্পনা কল্পনা সবার চলতেছে আমি বলবো এবং আমি সব সত্যি কথাগুলোই বলবো। এবং এই সিজনে অনেক পার্টিসিপেন্ট আছে যারা আসছে এবং টপ 10-এর মধ্যেও আছে কয়েকজন। তো তারা কিন্তু আমার সাথে 1429-এ গিয়েছিল এবং আমার সাথে একই সাথে আপনার গ্র্যান্ড অডিশন থেকে কিন্তু তারা বাদ পড়ে গিয়েছিল এবং তারা এই সিজনে কিন্তু আপনার টপ 10-এ আছে। তাদের সম্পর্কে যদি কিছু বলার বা জানতে চান আপনারা আমি বলতে পারবো, কারণ তাদের সাথেও কিন্তু আমি কয়েকটা দিন পর্যন্ত ছিলাম। তো এখন আমি ডিটেলসে সবকিছু শুরু করি। তো আমি সর্বপ্রথম 1427-এ গিয়েছিলাম। 1427-এ আমি সিলেট বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলাম। আমার মতে সেরা রাঁধুনিতে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাহলে তার সিলেট বিভাগটাই চুজ করা উচিত, কারণ সিলেটের মানুষজন হচ্ছে আসলে কেন জানি এই ধরনের প্রতিযোগিতায় খুব একটা আসলে যায় না এবং সারা বাংলাদেশে আমি যাদের দেখলাম সব থেকে বেশি কম পার্টিসিপেন্ট আসলে আসছে আপনার সিলেট বিভাগ থেকে। সিলেট বিভাগে হচ্ছে আপনার অডিশনে খুব কম, ঠিক আছে, খুব কম হয় আর কি, পার্টিসিপেন্ট কম হয়, রেসিপি কম পড়ে এবং সিলেট বিভাগের অডিশন আসলে তাড়াতাড়ি শেষও হয়ে যায়, কারণ মানুষ খুব বেশি একটা অংশ নেয় না এবং সেখান থেকে আসলে মানুষ সিলেক্ট করাও তাদের জন্য খুব সহজ হয়ে যায়। তো 1427-এ আমি গিয়েছিলাম, তখন হচ্ছে কি আমি অত বেশি এখন যেরকম একটু মনে করেন যে যাই একটু জানি, 2021 সালে অত কিছু জানতাম না, একটু কম জানতাম। তো আমি আমার ওই যা এক্সপিরিয়েন্স আছে ওইটার ভিত্তিতে আসলে গিয়েছিলাম। তো আমি নিয়ে গিয়েছিলাম একটা ম্যাঙ্গো কেক।
আমি সেই ম্যাঙ্গো কেকটা নিয়ে হচ্ছে গিয়ে জাজদের মন জয় করতে পারি নাই। তো তারা আমার কেক খেয়ে ভালো বলছিল, কিন্তু তারপরেও তারা আসলে আমাকে নেয় নাই। তো সেবার আমি একটি নম্বরের জন্য আসলে বাদ পড়ে গিয়েছিলাম। তো অডিশন বিভাগে তো আসলে অত কিছু বোঝা যায় না, মানে রিজিনাল যে অডিশন রাউন্ডটা আছে সেখানে তো আসলে আপনার এত কিছু বোঝা যায় না যে কি হচ্ছে না হচ্ছে বা কি হবে না হবে। অডিশনে কিন্তু আসলে আপনি গিয়ে এগুলো বুঝতে পারবেন না। যখন আপনি হচ্ছে রিজিনাল মানে অডিশনে যাবেন, মানে আপনার বিভাগীয় যে অডিশনে আপনি অংশগ্রহণ করবেন, সেখানে গিয়ে কিন্তু আসলে অত কিছু একটা বোঝা যায় না। আপনি আসলে বুঝতে পারবেন যদি একদম আপনি ওই যে ঢাকায় গ্র্যান্ড অডিশন পর্যন্ত যদি পৌঁছতে পারেন, তাহলে হচ্ছে আপনি সবকিছু বুঝতে পারবেন যে ওখানে আসলে অ্যাকচুয়ালি কি হয়। তো 1427 আমি পারলাম না। তো আমি তখন অত কিছু বেশি কিছু মনে করি না, ভাবছি যে না আমার থেকে বেটার করছে তারা, তাদেরকে নিয়ে গেছে। তো এরপর আমি 1429 যে সিজনটা আসে সেই সিজনে আসলে আমি আবার অংশগ্রহণ করি এবং সেবার আমি গ্র্যান্ড অডিশন পর্যন্ত ঢাকায় গিয়েছিলাম। মায়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ঐশ্বর্য দেবী তমাশ্রী সম্ভবত আপনার আইডির নাম। আর জাজদের কানে যে কি জানি থাকে, যেটা দিয়ে তাদের বলে দেয়া হয় কতটুকু প্রশংসা করতে ভুল ধরতে হবে, এটা কি সত্যি? মায়া আক্তার, শুনলাম এই সিজনে নিশাত আঞ্জুম নাকি প্রথম হয়েছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি সবকিছুই বলবো, ধীরে ধীরে বলবো, আপনার প্লিজ মন দিয়ে শুনবেন। আমি আমার জার্নিটা আসলে আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আমি ওই পর্যন্ত গেলাম। তো 1429 আমি আবার রেসিপি দিই। তো ওখানকার নিয়ম হচ্ছে কি আপনি যে রেসিপিটা মানে তাদেরকে পাঠাবেন, সেই রেসিপিটা দিয়ে আসলে আপনাকে অডিশনে অংশ নিতে হবে। চাইলে আপনি এক্সট্রা আরো নিজের ইচ্ছা মতো হচ্ছে কি আপনি আরো কয়েকটা রেসিপি চাইলে নিতে পারেন, সেটাতে মানার নাই। বাট যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনি পাঠাবেন রেসিপিটা তাদের কাছে, ওইটা দিয়ে হচ্ছে আপনাকে আগে জয়েন, মানে ওইটাই হচ্ছে কি আপনাকে নিতে হবে মাস্ট। তো আমি দিয়েছিলাম চকলেট মাড কেক পেস্ট্রি, মানে এই রেসিপিটা আমি পাঠিয়েছিলাম। তো চকলেট মাড কেক পেস্ট্রিটা পাঠিয়ে আমার রেসিপিটা সিলেক্ট হয় 1429 এবং আমার কাছে কল আসে যে আপনি বিভাগীয় অডিশনের জন্য নির্বাচিত হয়েছেন। তো আমি গিয়েছি চকলেট মাড কেক পেস্ট্রি নিয়ে। তো ভাবলাম যে শুধু একটা পেস্ট্রির বেসিসে তো আমি টিকতে পারবো না, আমাকে তো হচ্ছে আরো বেটার কিছু করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কি আরো অন্য কিছু নিব। তখন ভাবলাম যে কি নেওয়া যায়, যেহেতু মাড কেক পেস্ট্রি এটা হচ্ছে একটা আপনার বেকিং ক্যাটাগরিতে পড়ে, তাই আমি ওইটা বেকিং এর জন্য রাখলাম। তারপরে ভাবলাম যে ঝাল কিছু নেই, ঝাল কিছু কি নেওয়া যায় সেটা চিন্তা করতেছিলাম। তো এর কিছুদিন আগে আমি একটা গ্রিল চিকেন তৈরি করছিলাম বাসায়, খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো ভাবলাম যে আমি এটাই নিয়ে যাই। তখন আমি গ্রিল চিকেন করলাম এবং গ্রিল চিকেনটাকে শুধু শুধু আমি রাখিনি, এর সাথে আমি কিছু ভেজিটেবল সাথে করে নিয়ে গেছিলাম। এই হচ্ছে আমার দুটো রেসিপি। আর ভাবলাম যে বেকিং হলো, তারপর হচ্ছে আপনার মানে ঝাল কিছু হলো, তো এখন একটা মিষ্টি দরকার, তাহলে একটা কম্বিনেশন হবে। তো সেটা ভেবে আমি একটা মিষ্টির আইটেম রসমালাই সিলেক্ট করছি, আমি রসমালাই সাথে করে নিয়েছিলাম। তো এই তিনটা হচ্ছে গিয়ে রেসিপি টোটাল আমি নিয়ে অডিশন দিতে যাই। তো সেবারও হচ্ছে গিয়ে অডিশনে আমি দিলাম, দেওয়ার পরে তারা আমাকে একটা ওয়েটিং কার্ড ধরাই দিল। ওয়েটিং কার্ড ধরাই দিয়ে তারপরে ফাইনালি তারা আমাকে সিলেক্ট করছে ঢাকার গ্র্যান্ড অডিশনের জন্য। আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি সিলেটে হচ্ছে প্রতিযোগী একদমই কম। আপনি যদি খুব ভালো মানে কোয়ালিটিফুল কোনো ডিশ প্রেজেন্ট করতে পারেন, সিলেট বিভাগ থেকে যদি আপনি অডিশন দেন ইজিলি সিলেক্ট হয়ে যাবেন, হওয়ার কথা। কারণ এখানে আসলে প্রতিযোগী খুব কম থাকে, 100 থাকে না, সত্যি কথা যেটা। অন্যান্য বিভাগে যেরকম 150-200 এরকম প্লাস হয়ে যায়, তারা হচ্ছে 2 দিনে হচ্ছে গিয়ে শো করে অডিশনে। সিলেটে কিন্তু এরকম করতে হয় না, সিলেটে আপনার বিকেলের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। আমি দুটো সিজনে গিয়েছিলাম এবং দুটো সিজনে গিয়ে আসলে আমি একই জিনিস দেখছি। তো তখন আমাকে হচ্ছে গিয়ে যখন গ্র্যান্ড অডিশন মানে বিভাগীয় অডিশন শেষ হলো, অ্যাপ্রন পড়াইলো, তারপরে হচ্ছে আমাদের 3 জন সিলেক্ট করছে। তো 3 জন সিলেক্ট করে তারা বলছে যে আপনাদের সাথে হচ্ছে গিয়ে বিস্তারিত কথা হবে, আপনারা থাকেন, আমরা একটু শুটিং এর কাজটা শেষ করে ফেলি। তারপরে তারা আমাদেরকে যথারীতি নিয়ম কানুন বললো যে আপনি সেরা রাধুনির ওইখানে যাবেন, আপনি কিন্তু বাসায় আসতে পারবেন না। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে এই সাথে করে নিয়ে যেতে হবে, আপনার ব্যবহারের যা যা জিনিসপত্র আছে সব আপনাকে সাথে করে নিয়ে যেতে, মানে রুলস এর রেগুলেশন সবকিছুই বোঝাইছে। ততক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে এই শোটা আসলে অনেক ভালো স্মুথ। ততক্ষণ পর্যন্ত আসলে কিছু বোঝা যায় না, কারণ সবকিছু বেশ স্মুথলি চলতেছিল, ঠিকঠাকই চলতেছে, শো তো শোই ভালোভাবেই শো আগাইতেছে। তো ততক্ষণ পর্যন্ত কিছু বুঝি নাই।
তো প্রায় বিভাগীয় অডিশন শেষ হওয়ার প্রায় 1 মাস পরে মোটামুটি কল আসছে যে আপনাদের গ্র্যান্ড অডিশনের এখন সময় হয়ে গেছে, এখন আপনাদের ঢাকায় যেতে হবে। তো সেরা রাঁধুনি তো হচ্ছে গিয়ে আপনার স্কয়ারের হচ্ছে গিয়ে এটা একটা পার্ট, মাছরাঙ্গা টেলিভিশনটা হচ্ছে আপনার স্কয়ারের। তো ওদের হচ্ছে গিয়ে আপনার স্কয়ারের অফিস হচ্ছে মহাখালীতে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির ওইখানে হচ্ছে স্কয়ারের অফিস আছে। তো আমাদেরকে ওইখানে আসতে বলে, সবাইকেই কল দিয়ে আসতে বলে স্কয়ারের অফিসে। তো ওইখানে আসার পরে হচ্ছে তারা তাদের নিজস্ব বাস দিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে আপনার নিয়ে যায়। তো সেরা রাঁধুনি শুটিং সেটটা হচ্ছে আসলে গাজীপুরে হচ্ছে আপনার ওইটার নাম সম্ভবত রাঙ্গামাটি রিসোর্ট সম্ভবত। তো ওই রিসোর্টে হচ্ছে সেরা রাঁধুনির আপনার শুটিং হয়। এক মিনিট, আচ্ছা আপনারা না লাইভটা পারলে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? কারণ আমি আগেই বলছি আমি এত ফেমাস কেউ না যে আমার অনেক হচ্ছে কোটি কোটি ভিউ হবে। সো আমার এটা দরকারও নাই, আমি যেটা সত্যি কথা সেটাই বলে যাব। তো ঢাকার গ্র্যান্ড অডিশনে যেদিন প্রথম দিন গেলাম, তো সেদিন যাওয়ার পরে আমার না কেমন সন্দেহ হয়, কারণ সবকিছুই দেখতেছি কিরকম যেন একটা মানে কঠিন একটা স্ট্রিক্ট একটা রুলস রেগুলেশনের মতো। তো গেলাম, প্রথম দিন গিয়ে যাওয়ার পরে আমাদের সাথে কিছু করলো না, আমাদেরকে কটেজে নিয়ে গেল। তো সে তখন তো 40 জন ছিল, অনেক মানুষ। তো সবাইকে তারা একটা পোর্শনে ভাগ করে করে আপনার কটেজগুলো আসলে ওই রিসোর্টের কটেজগুলো যেরকম থাকে একটার সাথে একটা এরকম লাগানো, তো ওই রকম হচ্ছে আমাদের কটেজে হচ্ছে নিয়ে যায়, নিয়ে হচ্ছে কি সবাইকে রাখে। তো ছেলেদেরকে আলাদা কটেজ দেওয়া হয় আর মেয়েদেরকে আলাদা কটেজ দেওয়া হয়। এসএন পিঙ্কি আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম সালাম। তো আমাদেরকে আলাদা কটেজে নিয়ে যাওয়া হয়। তো ওই দিন আমাদেরকে আসলে কিছু করায় নাই, মানে রেস্ট দিছে আর কি, খাওয়া দাওয়া করাইছে, রেস্ট দিছে। আচ্ছা খাওয়া দাওয়ার ব্যাপারটা ওইখানে কিরকম খাওয়া দাওয়া হয়, ওইখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কি ওই রিসোর্টে একটা ক্যান্টিন আছে। তো খাওয়া দাওয়ার জন্য হচ্ছে গিয়ে মানে আমাদের কটেজে মানে আমাদের দেখাশোনা করার জন্য একজনকে রাখে। তো সে কি করে, যখন আমাদেরকে কোথাও যাইতে হবে বা কিছু করতে হবে, সে তখন আসে রুমের মানে প্রত্যেকের কটেজের সামনে আসে, নক করে এবং সবাইকে কল করে একসাথে নিয়ে যায়। তো ওইখানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট, তারপরে ব্রেকফাস্টের পরে হচ্ছে দুপুরের আগে একটা সামান্য স্ন্যাক্স দেয়, তারপরে হচ্ছে লাঞ্চ দেয়, তারপর বিকেলে বা সন্ধ্যায় একটা নাস্তা দেয়, তারপর আবার ডিনার দেয়। এরকম হচ্ছে কি ওখানকার ক্যান্টিনের ব্যবস্থা খাবারের। তো খাবারের আইটেমগুলো ওদেরই সিলেক্টটা থাকে। তো আমাদের আমরা জাস্ট যাই, বুফের মতো প্লেট নিই, তারপর আমাদের যেটা যেটা ইচ্ছে করে আমরা ওইটা তুলে খাওয়া দাওয়া করি। তো প্রথম দিন এইভাবে গেল। তো গ্র্যান্ড অডিশনটা আমরা যাওয়ার পরে প্রায় 3-4 দিন পরে অনুষ্ঠিত হয়েছিল। লামিসা বুক আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো আমরা যখন যেদিন যাই তার 3-4 দিন পরে আসলে আপনার আসল গ্র্যান্ড অডিশনটা আর কি অনুষ্ঠিত হয়েছিল। তো ওইখানে যাওয়ার পর থেকে না কিছু কিছু পার্টিসিপেন্টদের দেখি তারা যেন কিরকম একটা মানে এক্সট্রা ওভার কনফিডেন্ট টাইপ, মানে বোঝাই যাচ্ছে যে তারা যে মানে কিছুটা সিলেক্টেড হয়েছে বা এই টাইপের কিছু একটা তাদের ভিতরে ওইটা বোঝা যাইতেছিল। আমি খেয়াল করে দেখছি পার্সোনালি কয়েকজনকে যারা কিনা এবার এই সিজনও আছে। তো যাই হোক, আমি অনেক কিছু দেখছি। আর সবার ভিতরে না কিরকম একটা জানেন অ্যাটিটিউড কাজ করে, কারোর সাথে ঠিক মতো কথা বলা যায় না, কিরকম মানে একটা মানে ঠিক আছে ওখানে সবাই আমরা গিয়েছি এজ এ পার্টিসিপেন্ট হিসেবে, কিন্তু থাকে না সবার ভিতরে একটা মানে আন্তরিকতা, ওইটা আসলে কারোর মধ্যে ওখানে দেখতে পাই নাই আমি। সবার ভিতরে কিরকম একটা কনস্পিরেসি ভাব ছিল। রুবাইয়া ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কত এপিসোড পর্যন্ত? আপু আমি 2টো এপিসোডে ছিলাম, মানে বিভাগীয় অডিশন আর গ্র্যান্ড অডিশন শেষ। এইটুকু, আমি তো স্টুডিও রাউন্ডে উঠতে পারি নাই। তো এরপরে আমি এরভাবে অবজার্ভ করছি, মানে যার সাথে একটু ফ্রিলি কথা বলতে চাই কি কথা বলতে চায় না, কিরকম একটা মানে একটা ব্যবহার করে, মানে কাইন্ড অফ তোমাকে পাত্তা দিচ্ছি না, এইরকম যেরকম মেয়েরা সেরকম ছেলেরা। তো সবার ভিতরেই একটা মানে অ্যাটিটিউড ভরা, ক্যান্টিনে যেও কথা বলে না। তো এর মধ্যে হচ্ছে গিয়ে দেখতেছি ডিরেক্টর প্রডিউসার যারা ছিল আর কি, তারা আসলে আমাদের বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলাম সম্পর্কে জানতে চাচ্ছে। মানে আসছি রান্না করতে, রান্নাই তো করবো তাই না? আমাদের মূল মোটিভ হওয়া কি, মানে আমরা এখানে একটা প্রতিযোগিতা আসছি, সেখানে আমরা রান্না করব, ঠিক আছে, এটাই হওয়া উচিত তাই না? কিন্তু সেখানে হয়েছে কি এক্সট্রা কারিকুলাম সম্পর্কে জানতে চাইতো, লাইক
কে ভালো অভিনয় করতে পারেন, কে ভালো নাচতে পারেন, কে ভালো গাইতে পারেন, কে ভালো এন্টারটেইন করতে পারেন। তো এন্টারটেইন করার জন্য তো আসলে এখানে আসি নাই, তাই না? এখানে আসছি রান্না করার জন্য। এখন যার রান্নার স্কিল যত ভালো সে হচ্ছে তত আগাবে বা সেই পর্যন্ত থাকবে, তাই না? সেটাই তো হওয়া উচিত। কিন্তু দেখা গেছে যে এক্সট্রা কারিকুলামের উপরে ভিত্তি করেই এখানে অনেক কিছু হয়েছে। ওপেনলি জিজ্ঞেস করছে এক্সট্রা কারিকুলাম কে কত ভালো পারেন, নাচা, গাওয়া, অভিনয় করা, এন্টারটেইন করা, এগুলোর জন্য তো আসলে আসিনি, তাই না? তো এরকম হয়েছে। তারপরে আসলো গ্র্যান্ড অডিশনের যে এপিসোড, যেদিন ওই দিন আসলে এত কষ্ট দিছে, মানে এটা বলার মতো না। মানে পুরো 24 ঘন্টা নিয়ে আসলে ওই দিন শুটিং হয়েছিল গ্র্যান্ড অডিশনের অলমোস্ট। তো গ্র্যান্ড অডিশনের দিন যেটা হয়, সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করায়। তারপরে হচ্ছে ওই দিন না কেমন কেমন দেখতেছিলাম, কয়েকজনকে দেখতেছিলাম খুব খুশি, খুব কনফিডেন্ট, এরকম মনে হয় যেন যে তারা আগেই প্রশ্নপত্র পেয়ে গেছে, এই টাইপ। আমি দেখছি, এগুলা ফেস করছি। আর ওই যে বললাম না, আসলে কেউ কথা বলতে চায় না ঠিক মতো, কারো ভিতরে আসলে কথা বলার ওই মানে ওই আন্তরিকতাটা নাই। মানে আছে না, আপনি একটা জিনিস ডিসকাস করলেন যে কি হতে পারে কি না হইতে পারে, তো চলো আমরা একটু ডিসকাস করি বা একটু করি, ঠিক আছে, প্রতিযোগিতা মানে করতে আসছি, কিন্তু তারপরেও তো থাকে না মানুষের একটা আন্তরিকতা, ওইটা তো ভাই কারোর মধ্যে নাই, ঠিক আছে? কেমন জানি এখানকার মানুষগুলো। তো গ্র্যান্ড অডিশনের দিন আসলো, আসার পরে আসলে মনে করছিলাম কি কোনো একটা ইনগ্রিডিয়েন্টস দিবে, মানে আগের সিজন গুলোতে যেরকম দেখছি আর কি, একটা নির্দিষ্ট ইনগ্রিডিয়েন্টস দেয়, ওইটার ভিত্তিতে আসলে আপনি কিছু রান্না করবেন। তো এরকম হচ্ছে গিয়ে ভাবছিলাম যে ভালো কিছুই হয়তো দিবে। আর আগের সিজন গুলো তো দেখছি মানুষ ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস পাইছে, রান্না বান্না করছে, কিন্তু আমার সিজনে যে কি করছে, মানে কি জঘন্য অবস্থা ছিল এটা বলার মতো না। গ্র্যান্ড অডিশনের দিন সেই সকাল 9টার সময় যাই, ওই সেটে যাই আর কি। যাওয়ার পরে যেটা হয়, ভাবলাম যে হয়তো 1 ঘন্টার মধ্যে রান্না শুরু হয়ে যাবে, না, প্রথমে অনেক শুটিং হইলো, প্রোমো হইলো, এই হইলো সেই হইলো। তারপরে শেষে বিচারকরা আসলো। বিচারকরা আসার পরে তারপরে এসে দেখলাম আমাদেরকে একটু সরায় নিছিল, বুঝছেন? আমাদেরকে একটু সরায় নিয়ে তারপরে ওই যে মুগ ডাল দিছিল, মুগ ডালের বাটিটা আসলে রাখছে, আমাদেরকে একটু সরায়, এক ফাঁকে একটু সরাইছিল আমাদেরকে। তো সরাই মুগ ডালের বাটি রাখছে, ওইটা লাল একটা কাপড় দিয়ে আসলে ঢাকা ছিল। তা আমি মনে করছিলাম কোনো ফ্রুটস, ভেজিটেবল এই টাইপের কিছু হয়তো থাকবে যেটা দিয়ে রান্না করব। তো জাজরা আসলো, এসে ঘোষণা দিল যে আপনাদের জন্য এখানে একটা লাল কাপড়ে মোড়া একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, এইটার থ্রুতে হচ্ছে আপনারা রান্না করবেন। আচ্ছা গেল। তো যখন বলল যে লাল কাপড়টা সরান, তো সরানোর সাথে সাথে দেখি এখানে মুগ ডাল, শুকনো মুগ ডাল ছিল। তো পরে জানতে পারলাম যে না, শুধু শুকনো মুগ ডাল না, এখানে আপনার বাটা মুগ ডালও ছিল, যেটা হচ্ছে আপনি ব্যবহার করে রান্না করতে পারবেন। আমি আপনাদেরকে আমার পুরো যে রান্নার প্ল্যানটা আমি বলবো। মুগ ডাল মোটেই কোনো কঠিন ইনগ্রিডিয়েন্টস না, খুব ভালো ইনগ্রিডিয়েন্ট আমি বলবো। কারণ মুগ ডাল দিয়ে আসলে অনেক অনেক কিছু রান্না করা যায়। আপনার ক্রিয়েটিভিটি থাকলে মুগ ডাল দিয়ে 1.5 ঘন্টায় আপনি অনেক কিছু করতে পারবেন। তারা বলছিল স্টার্টার, মেইন ডিশ বা মেইন কোর্স আর একটা ডেজার্ট, মানে 3টা কোর্স করতে হবে 1.5 ঘন্টায়, ঠিক আছে? 1.5 ঘন্টায় মুগ ডাল দিয়ে 3টা কোর্স করা আসলেই পসিবল। আমি বলবো না যেটা পসিবল না। সো একটু পানি খেয়ে নিই। আচ্ছা, একটা কমেন্ট পড়ি, কি লিখছে চৌধুরী মনি আপু, ওদের যদি আগে থেকে সব ঠিক থাকে তাহলে অডিশন নেওয়ার দরকার কি? সেটা আসলে ওনারাই জানে, আমি জানি না। আর রুবাইয়া ইসলাম, আচ্ছা ভাই, আপনি যে বাসন্তী পোলাটা বানিয়েছিল ওইখানে তো আপনি লবঙ্গ ইউজ করেনি, কিন্তু ওনারা খেয়ে বললো লবঙ্গ বেশি হয়ে গেছে, আপনি ওদেরকে বললেন না যে আপনি লবঙ্গ ইউজই করেন নাই। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি, এগুলো সবকিছু আমি বলবো। সাবিনা ইয়াসমিন খুকু, হাই ভাইয়া, হ্যালো আপু। চৌধুরী মনি আপু বলতেছে আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট ভালো করেছে আমি যাই নাই, সো ইটস ডিপেন্ড অন ইউ আপু। নাইম হোসেন, নিজে থাক, নিজে রাঁধবো, নিজে খাবো, ওইসব ফিউশন কত আবিষ্কার হয়। এক্স্যাক্টলি, ফিউশন অনেক করা যায়। নাইম হোসেন, যাবো না এই শোতে। এই শোতে যে আসলে কি হয়, শোটা কিন্তু আসলে খারাপ না, আগেই বলেনি, শোটা কিন্তু ভালো, কিন্তু শোকে কেন্দ্র করে আসলে যা হয় ওইটাই খারাপ। নিজের মতো ঝাল খাবো, মিষ্টি খাবো,
নাইম হোসেন। আচ্ছা, তো কন্টিনিউ করি আমি। তো আমি আগেই বলছি আমি অত ফেমাস কেউ না, অত সেলিব্রিটিও আমি কেউ না। আমি জানি আমার লাইভ অত ভিউ হবে না, কারণ আমি একে তো ছেলে মানুষ, ঠিক আছে। তার উপর হচ্ছে আমি ভাই অত ফেমাস না, আমি স্টুডিও রাউন্ড পর্যন্ত যাই নাই, তাই আমার লাইভে চার্জ নাই। কিন্তু কিছু জিনিস আপনার স্টুডিও রাউন্ডে যাওয়ার আগেই হয়ে যায়, ঠিক আছে। মূল যে জিনিসটা আপনি কে যাবেন কি করবেন ওইটা স্টুডিও রাউন্ডে যাওয়ার আগেই আপনার হয়ে যায়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। তারপরে হচ্ছে গিয়ে মুগ ডাল পাওয়ার পরে আমি প্ল্যান করতেছিলাম যে আসলে কি রান্না করব। তো স্টার্টারে আমি ভাবলাম কি যে মুগ ডাল দিয়ে একটা ভিন্নধর্মী কিছু করা যেতে পারে। আমি বলি টিভি সেটে যেরকম আপনারা দেখেন না, কোন একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার সাথে সাথে বলে যে মানে টিভিতে তো দেখায় যে দেওয়ার সাথে সাথে আসলে মানে সাথে সাথে প্যান্ট্রিতে দুধ দেয়, ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসে রান্না করে না। আসলে ব্যাপারটা ওরকম না, দেওয়ার সাথে সাথে রান্না করে না। আসলে ব্যাপারটা হয়েছে কি আপনার আমরা আসলে চিন্তা করার সময় পাই, কারণ এখানে তো ক্যামেরার সামনে শুটিং হয়, তাইলেই তো সব সাথে সাথে হয় না, তাই না? ব্যাপারটা হচ্ছে ওরকম। তো মুগ ডাল পাওয়ার পরে কাউন্টারে তো দাঁড়ানো আছে, কারণ শুটিং চলতেছে, ততক্ষণে তো চিন্তা করার একটা সময় আছে যে কি করা যায়। সবাই হয়তো চিন্তা করতেছে কে কি বানাবে, আমিও চিন্তা করতেছি যে 1.5 ঘন্টায় আসলে মুগ ডাল দিয়ে কিভাবে 3টা ডিশ বানানো যায়। ডেফিনেটলি বানানো যায় 3টা জিনিস। আমি বানাইছিও, ঠিক আছে, কিন্তু আমি যা বানাইতে চাইছিলাম তা আমি বানাইতে পারি নাই। যেমন আমি বলি, মুগ ডাল দেখে প্রথমে আমি ভাবছি যে স্টার্টারে কোন একটা ফ্রাইজ করা যেতে পারে মুগ ডাল দিয়ে, বা কোন একটা সালাদ করা যেতে পারে। আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কি করতে চাচ্ছিলাম এবং পরবর্তীতে কি হয়ে গেছে। আমি মুগ ডাল পাওয়ার পরে স্টার্টারে ভাবছি একটা সালাদ বানাবো। আমি চিকেন ক্যাশনাট সালাদটাকে বেস করে ওইটাকে ফিউশন করতে চাচ্ছিলাম মুগ ডাল দিয়ে। যেহেতু মুগ ডালের একটা বাটা ভার্সন ছিল, মানে একটা হচ্ছে কি আপনার রেগুলার ভার্সন আস্ত মুগ ডাল শুকনো যেটা ওইটা, আর একটা হচ্ছে আপনার বাটা ভার্সন। তো বাটা মুগ ডাল দিয়ে আমি করতে চাইছিলাম আপনার একটা সালাদ, মুগ ডাল দিয়ে একটা সালাদ। এখন আপনি বলবেন সেটা কিভাবে। আমি বলি চিকেন ক্যাশনাট সালাদে আমরা কি করি, চিকেনটাকে হচ্ছে কি আমরা সয়া সস দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে আর চাইলে হচ্ছে কি আপনার আরো 2-1টা হচ্ছে কি সস দিয়ে ম্যারিনেট করে একটু ভেজে নিই। আমি কয়েকদিন আগে ক্যাশনাট সালাদ তৈরি করে দেখাইছিলাম আমার পেজ থেকে। তো ওইটা করি আমরা মানে চিকেন দিয়ে। তো আমি ওইখানে চিকেন অ্যাড করতে চাচ্ছিলাম না, তার মানে মুগ ডাল দিয়ে আমি ক্যাশনাট সালাদ করব। এখন মুগ ডাল দিয়ে ক্যাশনাট সালাদ করতে চাইলে আমি ওই বাটা মুগ ডালটা এগুলো আমি প্ল্যান করতেছিলাম তখন সেটে দাঁড়ায়, আর ওখানে তো শুটিং চলতেছে, তাই না? তো আমি ওই মুগ ডালটা বাটা মুগ ডালটা নিয়ে ভাবছি ওইখানে কিছু মশলা অ্যাড করব। মশলা অ্যাড করে ছোট ছোট, আপনার সয়াবিন চিনেন না, সয়াবিন, তো সয়াবিনের মতো ছোট ছোট করে আমি একটা বল বানিয়ে ওইটাকে ভাবছি আমি ভেজে ফেলবো তেলে। ভেজে ফেললে তো মনে করেন মুগ ডাল একটা পুরি হয়ে যাবে, ইজন্ট ইট? ওইটা হওয়ার পরে তখন আমি ভাবছি এবার আমি সস তো থাকবেই ডেফিনেটলি। তো এরপর আমি সসে ওটাকে টস করব, তারপরে হচ্ছে বাদাম নিব ক্যাশনাট সালাদের জন্য, হচ্ছে আমাদের লাগে হচ্ছে কাজু বাদামটা, ক্যাশনাট ওটা নিব। আর ভাবতেছি যে ভেজিটেবল তো থাকবেই, ক্যাপসিকাম, তারপর হচ্ছে আপনার গাজর, টমেটো, তারপর হচ্ছে গিয়ে শসা, এগুলা তো খুবই বেসিক থাকবেই, আমি জানতাম। তো আমার স্টার্টারের প্ল্যানটা কিন্তু তখন হয়ে গেছে যে আমি এটা বানাবো স্টার্টারে। মাই প্রোফাইলে শেয়ার ডান ভাই, ঠিক আছে, আপনি ধন্যবাদ আপু। আরো সবাই একটু শেয়ার করবেন, তাহলে অনেকে অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, আপনার উপর জোরাজোরি নেই, আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি বানাবো হচ্ছে মেইন কোর্স। মেইন কোর্সটা হচ্ছে একটু বেশি অ্যাট্রাকটিভ হইতে হবে। মেইন কোর্সে কি করা যায়, তো যেহেতু মুগ ডাল আছে, তো আমি ভাবছি যদি কোনো মাছ থাকে তাহলে মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, খুব ভালো যায়। মুগ ডালের সাথে মাছের কম্বিনেশনটা খুব ভালো যায়। তারপরে ভাবছি যে মুড়ি ঘন্টাও বানানো যেতে পারে যদি মাছের মাথা থাকে। এটা আমি তো তখন জানি না আসলে প্ল্যানটিতে কি আছে না নাই, ওটা আমি প্ল্যান করতেছি। আর ডেজার্টে আমি মুগ ডালের বাটাটা দেখে আমি আগেই ভাবছি যে আমি মুগ ডাল দিয়ে হালুয়াই বানাবো ডেজার্টে। আর মুগ ডাল দিয়ে খুব মজার হালুয়া হয় আসলে, আমি বাসায় করছি, খাইছি, আমি আমার অভিজ্ঞতা আছে। তো আমার কিন্তু মোটামুটি হচ্ছে আপনার প্ল্যান সেট যে আমি কি কি বানাবো, এবং এই ডিশগুলো সত্যি কথা বিশ্বাস করুন আমি যদি এক্সিকিউট করতে পারতাম খুব ভালো একটা রেজাল্ট আমি দিতে পারতাম, ট্রাস্ট মি। কিন্তু আমি এক্সিকিউট করতে পারি নাই। কেন পারি নাই? কারণ পেন্ট্রিতে যে হচ্ছে গিয়ে যে দুর্দশা দেখছি, ওইটা দেখার পরে এই যে 3টা জিনিস বানানোর প্ল্যান কোনটাই আমি মানে আপনার হচ্ছে গিয়ে মানে এক্সিকিউট করতে পারি নাই। আমি বানাইতে চাইছিলাম 3টা ডিশ প্রপার, কিন্তু আমি বানাইছি টোটাল 4টা ডিশ। আমি পেন্ট্রিতে যাওয়ার পরে দেখি সব জিনিস কম। এখানে 40 জন পার্টিসিপেন্ট ছিল, তো 40 জনের জন্য
40টা অ্যাটলিস্ট পিস হিসেবে যদি গণি তাহলে 40 পিস গাজর, 40 পিস ক্যাপসিকাম, 40 পিস শসা এইরকম থাকা উচিত, এইরকম থাকা উচিত, তাই না? এরকম ছিল না, খুব কম ছিল। একটা ছোট ছোট যে ঝুড়ি মাঠের মধ্যে রাখছে, তো ছোট ছোট ঝুড়ির মধ্যে খুব অল্প করে হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস ছিল। তো আমি যখন যাই, আমার স্টেশন টপটা একদম ছিল পেছনের দিকে, তো পেছন থেকে যখন যাই দৌড়ে দৌড়ে যাই, বেশি কিছু নিতে পারি নাই, কারণ অনেক মানুষ হচ্ছে গিয়ে আগে আগে হচ্ছে গিয়ে ওদের যা তোলা তুলে ফেলছে, যার যা লাগে নাই। বিশ্বাস করে মানুষ এত খারাপ, কি বলবো আপনাকে, যার যা লাগে নাই সে তাও তুলছে, এবং পরবর্তীতে তারা সেগুলো ব্যবহারও করে নাই এবং তাদেরকে কোনো নেগেটিভ মার্কিংও করে নাই। আমরা যারা পাই নাই, ঠিক আছে, এটার জন্য আসলে তাদের কোনোই মানে খেয়াল ছিল না, কারণ যে যেভাবে পারছে সেভাবে লুটে নিছে, সোজা কথা। হ্যাঁ, কিন্তু যার যার লাগে নাই সে তাও নিচ্ছে এবং সে ইউজও করে নাই, এরকমও আমি দেখছি, বুঝছেন? তো আমি হচ্ছে গিয়ে যখন প্যান্ট্রিতে যাই, আসলে আমি আমার মনের পছন্দ মতো কিছু নিতে পারি নাই, কারণ আমি কি বলছি আপনাকে, স্টার্টারে আমি বানাবো সালাদ, সালাদের জন্য আমার ভেজিটেবল লাগবে, সালাদের জন্য আমার ভেজিটেবল লাগবে। ভেজিটেবল বলতে আমি কি উঠাইছি জানেন? একটা লাউয়ের অর্ধেক, কদু, আর হচ্ছে আমি পাইছি শাক, যেগুলো কেউ নেয় নাই, লাল শাক, তারপরে সম্ভবত লাল শাকের সাথে সম্ভবত কলমি শাক ছিল না, ওটা পালং শাক ছিল, আমার ঠিক মনে নাই। লাল শাকটা ছিল, আমি লাল শাক তুলছি, আর হচ্ছে কি একটা লাউয়ের অর্ধেকটা তুলছি, আর মুগ ডাল তো আর আছেই বাটা, তারপরে হচ্ছে আপনার আস্ত, এগুলো তো আর আছেই, ওইটা তো আপনি ইচ্ছা মতন আনলিমিটেড নিতে পারবেন, যেহেতু এটা হচ্ছে কোর ইনগ্রিডিয়েন্ট। এক মিনিট। তো লাল শাকটা হচ্ছে কি জানেন? কোর ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে? তো আমি সরি, মুগ ডালটা কোর ইনগ্রিডিয়েন্ট। আমি এত হতাশ হয়েছি প্যান্ট্রিতে যে, মানে আমি তাকাইছি চারদিকে যে যারা হচ্ছে কি শোটা হচ্ছে পরিচালনা করতেছে বা যারা হচ্ছে এটা দায়িত্বে আছে, তারা কি এটা দেখতেছে না বা তারা কি কিছু বলতেছে না? আমি হা করে এরকম অবাক দৃষ্টিতে তাকাইছি, এবং আমি বলবো না যে শুধু আমি একা পাইনি, আমার মতো আরো কয়েকজন তাদের পছন্দ মতো কিছু নিতে পারে নাই, কারণ ওই যে বললাম কারাকারি ব্যাপারটা, বাঙালির এইসব স্বভাব কখনই যাবে না। যার যেটা লাগে নাই সে সেটা তুলছে, এবং তুলে সে সেটা শেষ পর্যন্ত ইউজও করে নাই, সে ওয়েস্ট করছে, ওইটাতে কোনো নেগেটিভ মার্কিং তারা করে নাই, ঠিক আছে? অথচ আমরা পাই নাই, পাইলে আমরা আরো বেটার কিছু দিতে পারতাম। তো আমি হচ্ছে গিয়ে আপনার লাউয়ের অর্ধেকটা নিছিলাম, আর লাল শাক নিছি ভেজিটেবল হিসেবে, কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো ছিল, এগুলো তো নিচ্ছি। আর হচ্ছে কি আপনার ডেজার্টের জন্য ভাবছিলাম, ডেজার্টের তো করতে হবে ভালো করে। তো ডেজার্টের জন্য জানেন, মানে ডেজার্ট করতে আপনার কি লাগবে? দুধ লাগবে, ডিম লাগবে, ঘি লাগবে, হ্যাঁ ময়দা লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে। তো এগুলো ছাড়া তো আসলে আপনি ডেজার্ট করতে পারবেন না, এগুলা একটা জিনিসও ছিল না, অথচ তারা বলছে মুগ ডাল দিয়ে একটা ডেজার্ট বানাইতে। এখন আপনি আমাকে বলেন, যদি দুধ ডিম ঘি, তারপরে হচ্ছে কি আপনার তেল বাটার, এগুলো যদি না থাকে, তাহলে হচ্ছে কি আপনি কিভাবে ডেজার্ট করবেন? আপনি তো পারবেন না, পসিবল না সেটা। তুমি গড়াইও বাইদি গুড়িয়া বা দেখলোকে বইয়া করবাই নে, আমিও বাইরে হতে চাই বলে তুমি বাইরে লইতে চাই না, আচ্ছা বাইরে লই বাইরে। তো দুধ ডিম ঘি বাটার তেল, মানে এগুলো কিছুই ছিল, তেল ছিল, সাদা তেল ছিল, সানফ্লাওয়ার অয়েল ছিল। তো সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি কি করব? তো তখন হচ্ছে গিয়ে আমি ডেজার্টের জন্য আসলে খুব মানে হতাশ হয়ে যাই যে আমি কি নিব। আর এর মধ্যে হচ্ছে আপনার গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার মাছের মাথা ছিল, সম্ভবত মুড়িঘণ্ট করার জন্যই মাছের মাথাটা আসলে রাখছিল। তো তখন আমি চিন্তা করলাম যে এখন আমি কি করব, আমার তো হচ্ছে গিয়ে কিছু করা লাগবে, তাই না? তো আমি তখন হতাশ হয়ে যাই যে আমি আসলে কি বানাবো, কারণ আমি যেটা এতক্ষণ ধরে যেটা আমি আসলে চিন্তা করতেছিলাম, ওইটা তো আসলে আমি কিছু নিতে পারতেছিলাম না, তাই না? যেটা আমি চিন্তা করতেছিলাম ওইটা তো আমি নিতে পারতেছিলাম না, আমি কি করব তখন? তো এদিকে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার ছিল শোটা করার জন্য, তাদের আসলে এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নাই, কিছুই নাই, কে কি করতেছে নিতেছে তারা এগুলো কিছুই দেখতেছে না। আমি পরে অনেকটা হতাশ হয়ে পরে হচ্ছে গিয়ে আমি কি করব, আমার আর কিছু করার ছিল না, যা পাইছি তাই নিয়ে নেই। তো আমি চিন্তা করলাম যে না, আমি গরুর মাংস, তারপরে মাছের মাথা, এগুলো আসলে আমি কিছুই নিব না,
আমি যা পারি নিজে যা পারি ওইটাই করব, আমি কোনো হচ্ছে গিয়ে ফিশ আইটেম বা মিট আইটেম হচ্ছে আমি নিব না। তো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাক এগুলি বাদ দিয়ে দেই, আর ওদিকে সময় তো চলে যেতেছে তাই না সিফাত, আশা তাই বালা দেখায় না এরকম। তো তখন আমি আসলে অনেকটা হতাশ হয়ে যাই। তারপরে হচ্ছে গিয়ে আমি বাস্কেটে ওইগুলাই তুলছি যেগুলো আমার জন্য অবশিষ্ট পড়েছিল। তবে হ্যাঁ আমি কিছু বাদাম নিতে পারছিলাম, কিশমিশ বাদাম ড্রাই ফ্রুটস আর কি, বিশেষ করে ওগুলো আসলে দেখছি ওইদিকে শুধু যায় নাই। আমি যখন নিচ্ছিলাম পিছনে পাশের বাড়ি ছোট ভাই, আমি যখন বাদাম টাদাম কিছু পাইছি ওগুলো আমি নিছি, কিশমিশ বাদাম ওইগুলো আমি তুলছি। তারপরে হচ্ছে কি আমি ওইগুলা নিয়ে আমার টপে আসি। আর তখন অবশ্য গ্র্যান্ড অডিশন তার একটা জিনিস ভালো করছে যে আপনি বারবার হচ্ছে কি আপনি যাইতে পারবেন, বারবার হচ্ছে আপনি প্যান্ট্রিতে যাইতে পারবেন, নিতে পারবেন। তো একবারই মানুষ যা তুলছে বাস্কেটে প্যান্ট্রি থেকে, পরের বার যেহেতু আসলে আর কিছুই নাই। তো ওইদিকে যে চিনি দিয়ে রাখছে মাত্র 1-150 গ্রাম, সেটাও কিন্তু জানতাম না 100 গ্রাম কি 150 গ্রামের মতো চিনি ছিল। এটা কোনো কথা? একে তো ডেজার্টের জন্য আপনার যেগুলা দরকার সেগুলা কিছুই ছিল না, আর এর মধ্যে হচ্ছে আপনার এই ধরনের ইনগ্রেডিয়েন্টস, তো এইগুলা তো আসলে মানা যায় না, কিছুই নাই। আফরিন নাহিদ আপু বলছে যাওয়ার ইচ্ছা ছিল এখন বাতিল করলাম। ফারজানা ইসলাম আপু আলাইকুম সালাম। আমি বললাম তো, আমি আগেই বলছি আমি ফেমাস কেউ না, আমার শুধু এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি। তো সামনে আরো ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যেগুলো দিব, আপনারা যারাই দেখতেছেন যতজনে দেখতেছেন আপনারা লাইভে থাকুন। তারপরে আমি করলাম যা পাইছি ওগুলো তো আমি নিলাম, আমি কাউন্টারে ফেরত আসি। এরপরে এখানে আরেকটা বিপত্তি পাচ্ছে, এখানে বেসিন ছিল, কল মানে বেসিনে যে ট্যাপ আছে ট্যাপ ছিল, তো ট্যাপে আসলে পানি আসে না বুঝছেন। ওই ট্যাপটা আসলে ছিল জাস্ট ফর শো, ওরা বলেই দিছে যে ট্যাপে পানি আসবে স্টুডিও রাউন্ডে, গ্র্যান্ড অডিশনে আপনি হচ্ছে ট্যাপ ইউজ করতে পারবেন না। নোরা এসা জেরিন আপু কিছু একটা জানতে চাচ্ছেন। রাতুল ভাই গরুর দুধ নষ্ট হয়ে গেলে ওইটা দিয়ে কিছু বানানো যায়? নষ্ট বলতে ছানা কি? নষ্ট বলতে ছানা আর দুধের পানি আলাদা হয়ে যায় এরকম? হ্যাঁ যায়, আপনি সন্দেশ বানাইতে পারবেন। রহমান শিফাত ওয়ালাইকুম সালাম। ফারজানা ইসলাম সেরা রাঁধুনি হলো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, কাইন্ড অফ এরকমই। তো আমি তখন প্ল্যান চেঞ্জ করছি যে আমি তাহলে অন্য কিছু বানাই। তখন আমি ভাবলাম যে আমি তাহলে অন্য কিছু বানাই, যেহেতু আমি এটা করতে পারছি না তো আমি অন্য কিছু না হয় বানাই। যেহেতু আমি এতক্ষণ যে চিন্তা করতেছিলাম আমি হচ্ছে গিয়ে মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, বা হচ্ছে স্টার্টারে সালাদ করবো আর ডেজার্টে হালুয়া করবো, তো এগুলো তো আমার হচ্ছে না। ডেজার্টে হালুয়াটা আমি তাও রাখছি ওইভাবে। ইমা রহমান ওয়ালাইকুম সালাম। তো আমি স্টার্টারে তখন চিন্তা করলাম বাটা মুগ ডাল আছে, লাল শাক আছে, আমি একটা হচ্ছে পেঁয়াজের মতো বানাই, কি করব। তো লাল শাকটাকে আমি ভালো করে চপ করে তখন হচ্ছে গিয়ে আমি আপনার পেঁয়াজও করছি মুগ ডাল বাটার সাথে মিক্সড করে, আর যা যা হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়া, ওগুলা দিয়ে আমি একটা পেঁয়াজের মতো বানাই স্টার্টার। ওইটা আমার স্টার্টার। আর আমি একটা সস করছিলাম, কি সস করছিলাম আমি ভুলে গেছি, ওটা মনে নাই। তারপরে হচ্ছে আমি ভাবলাম এখন আমি কি মানে মেইন কোর্সে কি করব। মেইন কোর্সে আমি ভাবলাম তাহলে এক কাজ করি, যেহেতু আমি মাছ মাংস নিই নাই, কিছুটা একটা স্পাইসি করতে হবে। আমি কোপ্তা করছিলাম, মানে লাউ আছে না, লাউ তো হচ্ছে পানি ছাড়ে। আমি লাউকে ভালো করে টুকরা টুকরা করে কুচি কুচি করে, মানে ওখানে তো আপনার স্ট্রেনার ছিল না যে আমি যেটা দিয়ে আমি চিপে পানি বের করব। আমি হাত দিয়ে এইভাবে চিপে লাউ চিপে এরকম করে যতটুকু পারছি আমি পানি বের করে নিচ্ছি লাউ থেকে। তারপরে ওই লাউটাকে আমি একটু মানে ছেঁচে একটু মানে চপ করে নিচ্ছি, মানে একটু পিষে নিচ্ছি আর কি এরকম। তো এরপরে আমি বাটা মুগ ডাল এর সাথে মিশাই আমি মাংসের কোপ্তা যেরকম করি ওই রকম আমি কিছু মশলা দিই। যে এস চৌধুরী আসসালামু আলাইকুম। বালানি জি আলহামদুলিল্লাহ বালা। আমি কিছু স্পাইসেস দিই, দিয়ে আমি প্রথমে ওইটাকে তেলে ভাজি। দুইটা মাত্র প্যান, চিন্তা করেন আমি এই দুইটা প্যান কয়বার আমি ধুয়ে কয়বার আমি রান্না করব, ঠিক আছে। তো এরপর আমি তেল দিয়ে আমি এটা ভাজি, কোপ্তাটা আমি ভাজি, ভেজে আমি এটাকে তুলছি। তুলে আমি এবার যেভাবে হচ্ছে মাংসের মশলা কষায় ওই রকম মশলা কষায় আমি কোপ্তাটা রান্না করছি, কোপ্তা কারি করছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে কোপ্তা কারি করছি। এবং খেয়ে দেখছি আসলে মাংসের কোপ্তা কারি স্বাদ তো আসলে ওইটা
আলাদাই হবে, তাই না? ওইটার তো সাথে তো আপনি কিছু তুলনা করতে পারবেন না। বাট এজ এ ভেজ কোপ্তা কারি ওইটা আসলে বেশ ভালো খেতে হয়েছিল, আমি খাইছিলাম। আর তখন হয়েছে কি, আমি বলি তখন এত ঠান্ডা ছিল, আমি যখন গেছিলাম মানে বলার মতো না, আসলে অনেক শীত ছিল। এই লাইভটা সবাই শেয়ার করা দরকার, আসল ফ্যাক্টটা সবাই জানো। ইমা রহমান, ধন্যবাদ আপু। এরপরে আমি আসলে এক প্রকার হতাশ হয়ে রান্না করছিলাম, বিশ্বাস করেন, কারণ যেটা আমি করতে চাইছিলাম ওটা আমি করতে পারি না, কারণ ইনগ্রেডিয়েন্টস পাই নাই। তো ইনগ্রেডিয়েন্টস না পাইলে আমি রান্না করবো কি করে? তারপরে আমি ওই কোপ্তা কারিটা রান্না করলাম, তখন চিন্তা করলাম কোপ্তাটাকে তো কিছু একটা সাথে সার্ভ করা উচিত খাওয়ার জন্য। ভাবলাম সাদা ভাত করবো, সাদা ভাত করলে তো হচ্ছে আপনার এটা বেশি নর্মাল হয়ে গেল, ডিফারেন্ট কিছু করি। তো ভাবলাম কোপ্তার সাথে বাসন্তী পোলাও খেতে ভালো লাগবে, আর বাসন্তী পোলাও করার মতো ব্যবস্থা এখানে আছে। চাল ছিল, চিনি গুঁড়া চাল আনছি। চিনি গুঁড়া চাল দিয়ে আমি হচ্ছে কি আপনার হলুদ তো আর থাকবে, হলুদ গুঁড়া ছিল, বাসন্তী পোলাও করছি। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছিল, আমি আসলে বুঝতে পারি নাই চিনি আসলে পেন্ট্রিতে কোনো চিনি ছিল না, চিনি ছিল টপে। মানে আমি যেখানে রান্না করছি কাউন্টার টপে হচ্ছে আপনার 1 থেকে 150 গ্রামের মতো হচ্ছে আপনার চিনি ছিল, ঠিক আছে? আপনার 1 থেকে 150 গ্রামের মতো চিনি ছিল। আমি তো চিন্তা করতে পারি নাই যে আসলে দেখছি, আমি আসলে চিন্তা করতে পারি নাই যে এই চিনিটুকু ব্যবহার করে ফেললে আমার বিপদ হইতে পারে, কারণ চিনি সবার জন্য নির্দিষ্ট করে মাপা। চিন্তা করে, একে তো ডেজার্ট করার জন্য প্রয়োজনীয় উপকরণ নাই, তারপরে হচ্ছে আপনার আবার চিনিটাও নাই। তো বাসন্তী পোলাও মিষ্টি হয়, জর্দার থেকে একটু কম মিষ্টি হয়। ভাই আপনার টি শার্টটা অনেক সুন্দর, ধন্যবাদ। বাসন্তী পোলাও করতে হচ্ছে কি আপনার চিনি লাগে, ঠিক আছে? তো আমি কি করছি, বাসন্তী পোলাও রান্না করতে যে আমার চিনির অলমোস্ট 80% খরচ করে ফেলছি। অলমোস্ট 80% হচ্ছে গিয়ে আমি খরচ করে ফেলছি চিনি। তখন আমি জানতাম না যে প্যান্ট্রিতে এক্সট্রা চিনি নাই। আমি তো মনে করছি চিনি আছে, চিনি পরে যে নিয়ে আসবো নি। কি লিখছে চৌধুরী মনি আপু, ভালো খাবারকে খারাপ বলে আর খারাপকে বলে ভালো। শুনেন আমি শেষ করি, টুইস্ট আছে সামনে। তো তখন আমি চিন্তা করলাম যে এখন যে চিনি নাই, এবার আমার কি হবে, ডেজার্ট বানাবো কি দিয়ে? বাসন্তী পোলাও তো চিনি শেষ করে ফেলছে 80%। তো ওখানে তো সামান্য মানে 1-2 পোর্শনের বাসন্তী পোলাও করছে। এখানে তো আর আমি বাসায় যেরকম আমরা রান্না করি এতগুলো তো রান্না করি নাই। তো আমার 80% চিনি শেষ। এখন তো আমার টেনশন শুরু হয়ে গেছে, ডেজার্ট করবো কি দিয়ে? আমি বাসন্তী পোলাওটাও রান্না করলাম, যেহেতু আমি অনেকগুলো বাদাম কিশমিশ এগুলো তুলে আনছি। তো আমি আমার মানে এই বাসন্তী পোলাও আমি বেশ খানিকটা হচ্ছে কি আপনার ইউজ করছি, বা মানে আপনার ড্রাই ফ্রুটস ইউজ করছে, খেতে ভালো হয়েছে, ওটাও খেতে ভালো হয়েছে। কিন্তু বাসন্তী পোলাওয়ে আমি দারচিনি আর হচ্ছে আপনার তেজপাতা আর 2টা এলাচ ছাড়া আর কিচ্ছু দিই নাই, কোনো লবঙ্গ আমি এর মধ্যে দিই নাই। কিন্তু ওনারা লবঙ্গের ফ্লেভার পাইছে, আই ডোন্ট নো তারা কোত্থেকে হচ্ছে গিয়ে লবঙ্গের এত কড়া গন্ধ পাইছে, তো সেটা পরে বলি আবার। তো এইভাবে রান্না করলাম আমার বাসন্তী পোলাও, ঠিক আছে? বাসন্তী পোলাও রান্না শেষ, এবার তো ডেজার্ট করতে হবে। স্টার্টার রেডি, মেইন কোর্সও রেডি, এবার আমার ডেজার্টটা দরকার। ডেজার্ট করতে গিয়ে তো এখন আমি একদম চোখে একদম সর্ষে ফুল দেখতেছি। ডেজার্ট আমি কি বানাবো? ডেজার্ট তো আমি মানে কিছু খুঁজেই পাচ্ছি না বানানোর মতো। কি দিয়ে কি বানাবো? আটা ময়দা কিছুই নাই, তারপর হচ্ছে দুধ নাই, ঘি নাই, কি দিয়ে বানাবো ডেজার্ট? তো তখন আমি কি করলাম, বাটা মুগ ডালটাকে আমি তখন হচ্ছে গিয়ে সামান্য একটু তেল দিয়ে ভাবছি যে কিছু করার নাই, তেলের গন্ধ আসবে। তো ওই তেলের গন্ধ মারার জন্য আমি তেলের মধ্যে আপনার একটু দারচিনি, তেজপাতা, এলাচি একটু ভেজে একটু ফ্লেভারটা নিয়ে নিছিলাম তেলের মধ্যে, কারণ হালুয়া করতে হলে তো তেল লাগবে, একটু তো ভাজতে হবে, তাই না? তো ওই তেলের মধ্যে তখন আমি মুগ ডালটাকে ভাজছি, বাটা মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে তার মধ্যে হচ্ছে আমি পানি দিই। আমাকে ঠান্ডা পানি দিতে হয়েছিল, কারণ আমার কিছু করার নাই, কারণ এখানে গরম পানিটাই দেওয়া দরকার ছিল। ঠান্ডা পানি আসলে হালুয়া টুলো রান্না করলে আপনারা দিবেন না, কখনো ভালো হয় না, আসলে টেক্সচারটা একটু অন্যরকম আসে। গরম পানি দিলে ভালো রেজাল্ট আসে। তো গরম পানি যে আমি করবো, আমার প্যান কোথায়? আর যে পরিমাণ পানি দিচ্ছে, এরা আপনাদের বাসায় গোসলের বালতি আছে না, ওই গোসলের বালতির 1 বালতি পানি দিচ্ছে। তো বালতির সাইজটাও মিডিয়াম, এবং আপনাকে ওই পানি দিয়েই সব কাজ করতে হবে। এই পর্যন্ত আপনি যা যা করবেন, এক্সট্রা কোনো পানি আপনি পাবেন না। তোলা পানি দিয়ে এইগুলা করা সম্ভব। এই ভয়ে আমি গরুর মাংস, মাছের মাথা নিয়ে নিই, কারণ এরকম খাচ্চরের মতো রান্না করে তো আসলে আমরা বাসায় অভ্যস্ত না। ট্যাপের পানি ছাড়বো, ভালো করে প্রত্যেকটা জায়গায় ওয়াশ করবো, দেন রান্না করবো। আর খাচ্চরের মতো তো আমি রান্না করে হচ্ছে তো মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি না, তাই না? এটা তো সম্ভব না।
এই জন্য আমি নিই নাই হচ্ছে কি আপনার কি বলে এটাকে মাছের মাথা গরুর মাংস আমি স্কিপ করছি, নাহলে আমি নিতাম। ট্যাপে পানি আসলে আমি নিতাম, তো বালতির পানি দিয়ে তো আসলে এটা করা আসলে সম্ভবই না। সো ওইটা আমি ওই আশা আমি বাদ দিয়ে তারপরে আমি হচ্ছে কি আপনার 40 মিনিট হয়ে গেছে অলরেডি। ওই আশাটা বাদ দিয়ে আমি তখন 1 মিনিট তখন আমি চিন্তা করছি যে আমার কি কাজ করলে হচ্ছে আমার সব থেকে কম হচ্ছে কি আপনার পানি খরচ করা লাগবে, ওইটাই হচ্ছে কি আমি করছি। বালতির পানি এমনিতেই সীমিত, আর এই পানিতে তুলে কাজ করা ভাই খুব কষ্টকর, তো সেটা তো আর সম্ভব না, তো আমি বাদ দিলাম। তো এরপরে এখন ডেজার্টটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। মুগ ডালটাকে ভাজলাম, গরম মশলা ছিল, ঠান্ডা পানি দিছি প্যানের অভাবে, নাহলে আমি গরম পানি করে গরম পানি দিতাম। প্যান যেহেতু নাই আর প্যানটা আমার ভরানো, ওইটা ধুইতে আমার সময় লাগবে, সো ওইটা দিয়ে তার দিয়ে দেবে। কারণ একটু আগে হচ্ছে আমি কোপ্তা কারি করছি, তো সেটা ঝোল লেগে আছে, তো ওইটা ধুয়ে তারপরে পানি গরম করে দিতেও তো কষ্ট হয় বা সময় লাগে। লুবনা জাহান ক্যামেলিয়া 15 লক্ষ আনতে 10 লক্ষ চার্জ দিয়ে ঘুষ ঠুসতে হবে, ওইসব ব্যাপারে পরে আসতেছি লুবনা, আগে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার কইরা নেই। আরফা ফাতেমা ভাইয়া সত্যি কথা বললেন না, কিছু তো করতে পারবে না, পেজে রিপোর্ট মারবে, মারুক আমার কিছু যায় আসে না। তো এখন এই ডেজার্টটা হচ্ছে আসলে আমার আসলে কাল হয়েছে। এই ডেজার্টের জন্য যে আমি কি পরিমাণ অপমানিত হয়েছি এটা আসলে বলার মতো না। ফারজানা ইসলাম আপু বলতেছে আজও কি বিচারকদের মাঝে কোনো শেফ থাকে? ওখানে যে রান্না নিয়ে বুঝবে, টিভিতে যাদের দেখা যায় তারা তো রান্না জানে মনে হয় না, সব তো টিভির অভিনেতারা থাকে। তো আমি ডেজার্টটা করতে গিয়ে আসলে সব থেকে বেশি বিপদে পড়ছি, কারণ এটার জন্য আমার অনেক অপমানিত হইতে হয়েছে। হাসাহাসি করছে লিটারি লোকে আমাকে নিয়ে, আমি সবই হজম করেই আসছি। ওই ডেজার্টটা আমি করি, মুগ ডালটাকে ওই রকম ভেজে তারপরে আমি চিনি দিই। চিনি তো আমার কাছে কম, যতটুকু ছিল আমি বললাম 80% চিনি আমার শেষ হয়ে গেছে। বাসন্তী পোলাও করতে গিয়ে 20% চিনি দিয়ে আমি কি করব। এরপরে তখন আমি চিৎকার করতে থাকি যে আমাকে কে একটু চিনি দেন, আপনাদের কারো যদি একটু না লাগে সামান্য একটু চিনি আমার সাথে শেয়ার করেন, আমার তো কমপ্লিট করতে হবে। কেউ আগে আসে না। একটা আপু আমার পেছনের দিকে ছিল, আমার সাইডের মানে টপের ওই সাইডে ছিল, ওই আপু আমাকে চিনি দেয়, আমাকে বলছে যে আমার আর চিনি লাগবে না, আপনি চাইলে আমার এই চিনিটুকু নিতে পারেন। তো সে আমাকে অনেকবার একটা উপকার করছে, এবং আমার পুরো আমি যে যাদের সাথে ছিলাম আমার মনে হয়েছে একমাত্র সেই হচ্ছে কি হয়তো বেটার ছিল তাদের সবার থেকে, এই জন্য সে আমার সাথে শেয়ার করছে। নাহলে একটা প্রতিযোগী কেন হচ্ছে আমার সাথে তার চিনি শেয়ার করবে, কারণ আমি তো তার চাইতে বেশিও পাওয়া যেতে পারি নাম্বার, তার নাম্বার ভালো হলে, তাই না? তো সে আমাকে চিনি দেয়, ওই চিনিটা নিয়ে পরে আমি আমার ডেজার্টটা রান্না করি। এবং হালুয়ার মধ্যে না একটা নোনতা ভাব আসলে মজা লাগে। আর মুগ ডাল তো এই জন্য আমি কি করছি, চিনির সাথে ভাবলাম যে চিনির সাথে লবণ দিয়ে ব্যালেন্স করি, ভাল লাগবে। তো চিনিও দিলাম, লবণও দিলাম, ভালো একটা মানে কম্বিনেশন বানালাম। খেয়ে দেখলাম, প্রত্যেকটা খাবার টেস্ট করে দেখছি, আমি খেয়ে দেখলাম যে আমার আসলে খুব ভালো হয়েছে, খেতে আমার খুব মজাই লাগতেছে। আর এর মধ্যে আমি কি করছিলাম জানো, ওই যে বললাম আমি অনেকগুলো হচ্ছে কি আপনার ড্রাই ফ্রুটস এগুলো মানে আপনার চপ করে নিয়ে আসছি, ঠিক আছে? ড্রাই ফ্রুটস গুলো আমি খুব ভালো করে চপ করে নিয়েছি, কারণ আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস তুলতে পারছিলাম। ওইদিকে আসলে কেউ তখন যায় নাই, আমি পাইছি, আমি তুলে নিচ্ছি। তো আমার কাছে যদি কেউ চাইতো এক্সট্রা বাদাম কিশমিশ আমি দিয়ে দিতাম, আমার কাছে অনেক ছিল, প্রচুর ছিল, এটা সত্যি কথা, আমার কাছে প্রচুর ছিল কিশমিশ বাদাম এগুলো, কিন্তু আমার কাছে কেউ চায় না, তাই আমি দিও নাই। তো আমি ওইগুলা নিয়ে ভালো করে চপ করে হালুয়ার মধ্যে মিশাইছি, অনেকটা মানে বেশি পরিমাণে দিচ্ছি, ছিল বেশি, খেতে ভালো লাগবে এই জন্য দিচ্ছি, এমনিতে তো ডেজার্ট করার কিছু নেই। তো সবকিছুর কম্বিনেশনে এত ভালো খেতে হয়েছে বলার মতো না। আমি ডেফিনেটলি মুগ ডালের সল্টি হালুয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা একটা রেসিপি ভিডিও আমি ডেফিনেটলি বানাবো। আমার কাছে আসলে হালুয়াটা খেয়ে খুব ভালো লাগছে, নিজে খাইছি তো ভালো লাগছে, তো ভাবলাম যে পজিটিভ কিছু হয়তো শুনতে পাবো। আর এরকম করে রান্না শেষ করলাম। রান্নার জন্য সময় বেঁধে দিছিল 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাই এখানে আসলে 1.5 ঘন্টাই দিছে, কিন্তু আমি 1.5 ঘন্টার মধ্যে 4টা ডিশ রান্না করছি, অনলি 1 and 1, আমি একা। আমি একটা ওই যে বললাম পেঁয়াজের মতো করছি পাকোড়া, ঠিক আছে, মুগ ডাল দিয়ে আর আপনার হচ্ছে লাল শাক দিয়ে। তারপর হচ্ছে আমি বাসন্তী পোলাও করছি, কোপ্তা কারি করছি আর ডেজার্ট করছি, মানে টোটাল 4টা ডিশ,
ঠিক আছে, টোটাল 4টা ডিশ এখানে আমি একমাত্র আমি একা করছি, আর কেউ করে নাই। তা আবার 1.5 ঘন্টায়। এর মধ্যে ওদের যে ওই যে থাকে না আপনার কিচেন ক্লিন করা, স্টেশন ক্লিন করা, ওইটা তো ছিল, ওইটাও করছি। 1.5 ঘন্টার ভিতরে শেষ করছি। তাও আমার 2 মিনিট সময় ছিল হাতে আমি দাঁড়াইছিলাম শেষ করে সব। তারপরে হঠাৎ করে এসে ডিরেক্টর বলতেছে যে যেন আরো 15 মিনিট আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা আরো 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবেন। 15 মিনিট কাদের জন্য দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? আর দেওয়া হলে আগে কেন বললো না? তাহলে তো আরেকটু গুছিয়ে কাজ করতে পারতাম, আরেকটু থিঙ্কিং করতে পারতাম যে কি করা যায় বেটার। 15 মিনিট সময় নেহাতি কম না, অনেক সময়। ঠিক আছে, এই 15 মিনিট কে পেলো বলেন তো? আমি জানি না। কারা কাজে লাগাইছে আমি জানি না, কিন্তু আমার মতো অনেকেই 1.5 ঘন্টার মধ্যে রান্না শেষ করে বসেছিল। তো এই 15 মিনিট ওনারা আসলে কাকে দিচ্ছে আমাকে বোঝান। এইগুলা তো দেখায় নাই, এইগুলা কিন্তু উঠে নাই। মূল যে এপিসোডটা যে রিলিজ হয়েছে সেখানে কিন্তু আপনার এই 15 মিনিটের এটা কিন্তু উঠে নাই, এটা কিন্তু স্কিপ হয়েছে। কিন্তু 15 মিনিট সেদিন দেওয়া হয়েছিল। তো সেই 15 মিনিট আসলে কারা পাইছে আমি জানি না। তো 1.5 ঘন্টার মধ্যে আমি 4টা ডিশ করছি 2 মিনিট সময় হাতে রেখে। আর একদম পেছনের দিকে ছিলাম তো, আর ওনারা র্যান্ডম না, তখন সেই দিন সামনে থেকে যারা ছিল তাদেরকে আগে ফুড টেস্ট করাইছে। আমারটা হচ্ছে কি আপনার সিরিয়াল ছিল সম্ভবত 38 নম্বর, অনেক পিছনে। আপনি যে একবার পেছনে টপে ছিলাম, 38 নাম্বার সিরিয়াল ছিল। ওই 38 নাম্বারে হচ্ছে গিয়ে আমি ফুড টেস্ট করাইতে যাই। আমি রান্নার প্রায় 6 ঘন্টা পরে সম্ভবত আমার ফুড টেস্ট হয়েছে। আপনারা চিন্তা করেন সন্ধ্যার সময় এত শীত, 6 ঘন্টা পরে যখন আপনার ফুড টেস্ট করা হবে সেই ফুডের কোয়ালিটি আসলে কিরকম হবে একবার জাস্ট চিন্তা করেন। ঠান্ডা কটকটা, টেস্টলেস এইরকম। তো যদিও টেস্টলেস ছিল না আমার ফুড, আমি খেয়ে দেখছি। তো নির্ধারিত সময় ফুড টেস্ট করতে দেওয়া হইলো। অনেক কথা বলছে আমাকে। প্রথমে নিলাম লাল শাক আর ওই মুগ ডালের পাকোড়া, খেয়ে বলে এটা কিরকম যেন থেতো হয়ে গেছে, লবণ হয় নাই, ভাল লাগতেছে না খেতে, আর একটু ভালো করা যাইতো, আর একটু ইনোভেটিভ কিছু চিন্তা করা যাইতো। আমি ইনোভেটিভ কিছু চিন্তা করছিলাম, ইনোভেটিভ চিন্তা করে তো সেটা আমি এক্সিকিউট করতে পারি না। আমাকে মানে প্রপার ইনগ্রেডিয়েন্টস কেন দেওয়া হলো না, আমি কেন পাইলাম না? এখন পাইলাম না সেটা কি আমার দোষ? এখন 40 জন ছিল, তাদের তো উচিত যা রাখবো 40 জন, যাতে 40 জনে যদি সেটা নেয় তাহলে 40 জনই যেন নিতে পারে, এটাই তো করা উচিত ছিল নাকি? তারপরে হচ্ছে গিয়ে আপনার কোপ্তাটা খেলো, কোপ্তাটা তো একদম কালো হয়ে গেছে, এটা হয় নাই। মুগ ডাল দিয়ে মানে লাউ দিয়ে কোপ্তা, এটা কেমন কিরকম? যেরকম বলতেছে এরকম জাজ করছে, এটা কিরকম? তো আমি কিছু আর তো বলার এখানে তো কিছু নাই, কারণ এখানে তো সবই ওরা রেকর্ড করে, আর বলতে বললে তো তখন বলবো, আদারওয়াইজ তো আর কিছু বলতে পারি না। তো আপনি চিন্তা করেন 6 ঘন্টা পরে যখন একটা কোপ্তা কারি খাবার তখন কেমন লাগবে? এটা তো কালো হবেই ঠান্ডার মধ্যে ওখানে রাখা। সাথে সাথে যখন রান্না করছি তখন সার্ভ করলে তো অন্যরকম হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, শুটিং একটু দেরি হবে, তো তাদের তো আসলে উচিত ছিল একটা ওভেনের ব্যবস্থা করা, যেরকম স্টুডিও রাউন্ডে। আপনারা শুনে একটা জিনিস শুনে রাখেন, স্টুডিও রাউন্ডে যে ফুডগুলো তারা বানায় না, ওইটা তো সাথে সাথে টেস্ট হয় না। যখন তারা টেস্ট করে তখন কিন্তু হচ্ছে আপনার ওভেনে দিয়ে গরম করে খায়। ঠিক আছে, তো আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা রাখো, তাহলে তো আমার ফুড কোয়ালিটিটা আর একটু বেটার হইতো। তো 2টা জিনিসের বদনাম প্রথমে পাইলাম। তারপর হচ্ছে বাসন্তী পোলাও খেতে হয়েছে মোটামুটি, তবে লবঙ্গ এত কড়া সেন্ট আসতেছে, এত লবঙ্গ দেওয়ার দরকার ছিল না। লবঙ্গ তো আমি দিই নাই। লোবনা বলতেছে লাউয়ের কোপ্তা হয় জানে না ছোট লোক যত সব, তো সেটাই তো। তো তখন চিন্তা করলাম, হাসতেছি আমি, লবঙ্গ আমি দেই নাই, সেই লবঙ্গের ফ্লেভার ওনারা কোথায় পায় আমাকে বলেন তো? হ্যাঁ, অনেকে বলতেছেন আপনি বলেন নাই তখন যে লবঙ্গ আমি দেই নাই, তাহলে আপনি লবঙ্গের ফ্লেভার কই থেকে পাইলেন? এগুলো আসলে বলার সুযোগ ছিল না পুরা, কারণ যতটুকু আসলে বলতে বলছে ততটুকুই বলতে হয়েছে, এর বেশি আসলে বলার মানে আপনার কিছুই ছিল না। ঠিক আছে, তো যতটুকু বলতে বলছে ততটুকুই বলছি। তা আমার আসলে অনেক ক্ষোভ ছিল এটা নিয়ে যে এরকম কেন হবে। তো যাই হোক, আমি হজম করলাম। তো লাস্টে হচ্ছে আপনার
ডেজার্ট, সেটার বিষয় লাউ কি লিখছে লুবনা, লাউ পানি থেকে ধুয়ে উঠে রাখলে তো কালোই তো হয়। আর আমি তো ওটা রান্না করে যখন রান্না করছিলাম তখন খুব সুন্দর একটা কালার ছিল, যেরকম কোপ্তার কালারটা হয় ওরকম দারুণ একটা কালার ছিল। কিন্তু 6 ঘন্টা পরে ঠান্ডার মধ্যে ওটার কি অবস্থা হবে একবার পাবেন। কিছু কইতা নেই কিতা ওইটা না লাইব হয় পরে মাতি শেষ করিলি মোহন। তো এরপরে ডেজার্টের পাট আসে। ডেজার্টে করছিলাম একটা হালুয়া, ওই যে বললাম সল্ট দিয়ে, হাসছে লিটারেলি। আমি যখন নাম জিজ্ঞেস করছি আপনার এটার নাম কি, আমি বলছি মুগ লাউয়ের সল্টি হালুয়া। হ্যাঁ আমি একটু লাউ দিছিলাম হালুয়ার মধ্যে ব্যালেন্স আসার জন্য, কারণ আটা ময়দা কিছু নাই তো, সুজিও নাই, কিছু তো একটা দিতে হবে। তো ওই যে লাউ আমি প্রথমে একটু মানে আপনার রান্না করার সময় কোপ্তা রান্নার জন্য একটু চপ করে রাখছিলাম না, ওইটা আমি একটু মিশাই হালুয়ার মধ্যে, যে খেতে ভালো লাগবে। ওইসব জাজদের উল্লেখ করে বলে দেন জনগণ এদের বিচার করবে। কে জাজ? কে? ওই যে রাহিমা সুলতানা রিতা, শুভব্রত মৈত্র আর নাইম আশরাফ ছিল আমার জ্ঞান রেডিয়েশনের সময়। এদের ব্যাপারে পরে কথা বলবো, আগে আমার এই এক্সপিরিয়েন্সটা শেষ করে ফেলি, তারপরে হচ্ছে আরো কথা বলবো। তো এরপরে হচ্ছে গিয়ে সরি হাসছে লিটারেলি হালুয়া, সল্টি হালুয়া। সল্টি হালুয়া আবার কি? ডেজার্ট আবার কি বানাইছে? এটা সল্টি হবে কেন? ডেজার্ট আবার সল্টি হয় নাকি? এরকম হাসাহাসি করছে, এবং পাশে দিয়ে আমি দেখতেছি ওই যে ক্রু যারা থাকে ওরাও হাসাহাসি করতেছে। মানে একদম একটা বিনোদনের খোরাক হয়ে গেছি তখন ওইখানে, ওই জায়গায়। তো কি বলবো আসলে, মানে অপমানের চূড়ান্ত রূপরেখা যাকে বলে। একটা হালুয়া বানাইলাম, সেটাও মানে মন পাইলাম না। বাসন্তী পোলায় লবঙ্গ দিই নাই, সেই লবঙ্গের কড়া ফ্লেভার পায়। তারপরে কোপ্তা কারি করছি, সেটা হয়ে গেছে কালো, টেস্টলেস, মজা নাই। তারপরে হচ্ছে গিয়ে পাকোড়া করছি, লবণ হয় নাই, মুচমুচে হয় নাই। মানে কি চায় ভাই এরা? 1 ঘন্টায় আমি 4টা ডিশ করছি, সরি 1.5 ঘন্টায় কেউ করে নাই 4টা ডিশ। এর মধ্যে অনেক পার্টিসিপেট তো হচ্ছে গিয়ে আপনার 3টা ডিশই কমপ্লিট করতে পারে না। মানে ওদের যে ক্রাইটেরিয়া ছিল স্টার্টার, মেইন ডিশ, ডেজার্ট, এরা তো ওটা কমপ্লিটই করতে পারে নাই। আপনি বুঝেন, এরা ওইটা কমপ্লিটই করতে পারে নাই। আমি 4টা ডিশ করছি, সেখানে আমার তো একটা ইফোর্ট আছে তাই না? আমি এই জন্য তো করতে পারছি। 4টা ডিশ কমপ্লিট করা 1.5 ঘন্টা তো মুখের কথা না, আমি করছি। অনেকে তো করতেও পারে নাই, সে তো সেটার জন্য তো একটা সামান্য এফোর্ট পাওয়া দরকার আমার, তাই না? তো নাইম হোসেন সিচুয়েশনটা শুনে খারাপ লাগতেছে। অপরাজিতা চৌধুরী শেফ থাকে একজন, নায়িকা একজন, একটা অ্যাঙ্কার রীতা কাকিমা, সে আবার জাজ। ওই মহিলাকে নিয়ে আমি পরে কথা বলবো। তো এইভাবে আসলে মানে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে মনে মনে, নিজেকে খুব ছোট লাগছে। কারণ দেখেন মানে যে রান্নাগুলো করছি ওইগুলো অত্যন্ত বেসিক রান্না, যে একটা পাকোড়া করলাম, একটা কোপ্তা কারি করলাম, একটা বাসন্তী পোলাও করলাম, একটা হালুয়া করলাম, যে রান্নাগুলোই করছি সেগুলো আমার অসংখ্যবার রান্না করা অলরেডি। হয়তো আমি মুগ ডাল দিয়ে কখনো কোপ্তা বানাই নাই, কিন্তু কোপ্তা তো আমি রান্না করছি। পাকোড়া তো সবসময় আমরা খাই, বিকেলের স্ন্যাক্সে রান্না করি, বাসা সবসময় আমরা বানাই, আমরা খাওয়া দাওয়া করি। হালুয়া তো আমরা সবাই বানাই, আমরা খাই। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে বাসন্তী পোলাও আমি বেশ কয়েকবার বাসায় রান্না করছি। আপনাদের মানে রেসিপিও কিন্তু আমার পেজে আমি দিচ্ছি, আপনারা পাবেন যদি মানে খোঁজ করেন। তাহলে যখন বুঝতাম না তখন মনে করতাম রিয়েলিটি শো গুলো আসলে রিয়েল হয়। যখন বুঝতে পেরেছি তখন থেকে জানি আসলে সবগুলো ধান্দাবাজি, এগুলো শুধুমাত্র লোক দেখানো, ওখানে সব ঘুষ দিয়ে উইনার হয়। লুবনা জাহান ক্যামিলা, কেউ করেনি, তুমি পণ্ডিতি করে গিয়েছো কেন? মানে ওই যে 4টা ডিশ। তো আমি দেখলাম যে অনেকে হচ্ছে কোর্সই কমপ্লিট করতে পারে নাই। আর যারা যারা কিনা অপচয় করছে, হ্যাঁ এই যে মানে ইচ্ছা মতন ইনগ্রিডিয়েন্টস তুলছে, ব্যবহার করে নাই, অপচয় করছে। আমার সামনে থেকে দুইটা টপ আগায়া 2টা ছেলে, আমি নাম নিব না ঠিক আছে, 2টা ছেলে তারা ইচ্ছা মতন ক্যাপসিকাম তুলছে, মানে লাল হলুদ সবুজ সব তুলছে, ক্যাপসিকাম তুলছে, আপনার হচ্ছে টমেটো নিচ্ছে, শসা নিচ্ছে, গাজর নিচ্ছে। অথচ আমি একটা টুকরা পাই নাই, আমি দেখছি ওদের বাস্কেটে পড়ে রয়েছে, আমি চাইছি যে আমাকে কি দেয়া যাবে, দেয় নাই, ফিরেও তাকায় নাই। আর এইটা কিন্তু ম্যানেজমেন্ট দেখছে, এখানে তারা এখানে হাঁটাহাঁটি করতেছে না, তাহলে ওরা কিছু বললো না কেন?
ওরা কিছু বললো না কেন বলেন তো? মানে কি বলবো আমি, মানে ইচ্ছে মতন মানে তাদের মতো ইনগ্রিডিয়েন্টস তুলছে, কিন্তু কিচ্ছু বলে নাই কেউ। চাইলাম তাও দিল না। পরে দেখলাম রান্না শেষ, ঝুড়িতে পড়ে রয়েছে। কেন? এটা কি কোনো দরকার ছিল? আমি যদি 2টা ক্যাপসিকাম পাইতাম 2টা কালারে, অল্প অল্প করে, একটু অল্পই মনে করেন আপনি। রাজু আক্তার, ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাই লুবনা বলতে নাইম হোসেন কিসের ইজি, কোনো পিজি হতে পারবো না, কি বলছে আমি জানি না। তো আমি এত কষ্ট করে মানে চাইলাম, দিল না। দিলে কিন্তু তখন আমি পাকোড়াটা না করে সালাদ করতাম, ভালো হইতো। আমার তো প্ল্যানিং ছিল এটা। এখন ভেজিটেবলই নাই, সবজি পাই না, আমি এটা দিয়ে কি সালাদ করব? সম্ভব না, তো হইল না। তারপরে আরো অনিয়ম এখানে, মানে যার যা মন চায় তাই করছে, কিন্তু ম্যানেজমেন্ট কিছুই বলে নাই, চুপ, ওরা দেখতেছে। তো এটা খারাপ লাগছে খুব। তারপরে এই যে অপমানিত হইলাম, কারণ দেখেন এগুলা খুব বেশি রান্না বান্না সবসময় আমরা করি, ওখানেও করছি। আমার মতো করে ভালোই হয়েছে। এখন আপনি পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে, কারণ পরীক্ষাটা আপনি দিয়ে আসছেন। আপনি পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কত পাবেন। জেস চৌধুরী, ক্যাপসিকাম দিয়ে ওরা কি বানিয়েছিল? ওরাও কি জানি সালাদ বানাইছিল। লুবনা, আমি দেখছি সালাদ করছিল। লাইভ শেষ করার আগে সিলেটি মাতমাতিয়া যাইও। আচ্ছা ঠিক আছে, যাই মনে। তো ওরা আসলে মানে ওরা করছে, ওরাও সালাদ করছে, ভেজিটেবল যারা সবাই সালাদ করছে, কিন্তু অপচয় করছে। যতটুকু লাগে না তার থেকে বেশি তুলছে, এবং এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং করে না, এবং তারা সিলেক্টও হয়েছে। তারা হচ্ছে টপ 20-তেও মানে ঢুকছে। অথচ যারা পাইলাম না কিছু, তারা কিছুই করতে পারলাম না। মানে ম্যানেজমেন্ট দেখেও দেখার ভান করছে। আর প্রত্যেকটা, এই তো হচ্ছে আমার রান্নার এক্সপিরিয়েন্স গেল, এটা আমি লিখে আপনাদের সাথেও শেয়ার করলাম, তাও একটু ডিটেলসে আর কি বললাম কেমনে কি হয়েছিল, আর আসলে আমি কেমনে কি করতে চাইছিলাম, যেটা আসলে আমি করতে পারি নাই। এখন হচ্ছে ম্যানেজমেন্ট অত্যন্ত রুড, খুবই খারাপ ব্যবহার আমি বলবো। মানে যাওয়ার পর থেকে মানে কিরকম একটা ডিসিপ্লিন, মনে হয় আর্মির ক্যাম্পেও মনে হয় এইরকম রুড ব্যবহার করে না। ওই যে ডিরেক্টর একটু পরে এসে চিৎকাতে চামেচি করে, তারপরে ডিরেক্টরের সাথে প্রডিউসার আছে, তারপরে এমনকি ক্যামেরাম্যান গুলো খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। মানে আমরা তো প্রফেশনাল হচ্ছে গিয়ে মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস না, শুটিং করতে গেছি ঠিক আছে, মানে যখন একটা মানে ই করতে হবে বা শুট করতে হবে, ধমক দিয়ে কথা বলে। এটা অনেকেই করে নাই, ওরা অনেকে তেল মারছে, ঠিক আছে, তেলাইছে, যারা যারা লাইভে আসছে, এক কথায় বুঝেন তেলাইছে, ঠিক আছে। ওদের ব্যবহার ভালো না, আমি বলবো ভালো না, একটাও ব্যবহার ভালো না। আপনি কি রান্না করছেন ভাই? আপু বলছি এতক্ষণ কি রান্না করছিলাম। ওটা কি প্রথম রাউন্ড ছিল? না আপু, ওটা গ্র্যান্ড অডিশন ছিল। ওইখান থেকে 20 জন বাদ দিয়ে 20 জন নিয়ে তারা স্টুডিও রাউন্ডে যাবে। কান্না করো নাই, চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতা, বলতা ওরা কেন ভেজিস স্টক করে রাখছে, চাইলেও দিচ্ছেন, আবার আপনার সব পার্টিসিপেন্টের জন্য কেন রাখেন না? হয় আমি বলছিলাম এই কথাটা একজনকে, কিন্তু পাত্তা দেয় নাই। আমি বলছিলাম এটা, পাত্তা দেয় নাই। তো ওই যেটা বলতেছিলাম, ওখানে ভিডিওগ্রাফি যারা করে তাদের ব্যবহার পর্যন্ত খারাপ, খুবই খারাপ। চিৎকার দিয়ে ধমক দিয়ে কথা বলে, মানে সুন্দর করে তো বলা যায় নাকি? ঠিক আছে, যা আপনি এই অ্যাঙ্গেলে যান, ওই অ্যাঙ্গেলে যান, এই করেন সেই করেন, এরকম। আর আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? এভাবে যান, ওইভাবে করেন। আপনি এভাবে করতে বলছি নাকি? ওইভাবে করতে বলছি নাকি? এইরকম যত চিৎকার চেঁচামেচি সব বাসায় করতে পারা, যত সব ওখানে ইনগ্রিডিয়েন্ট নেই, এটা আবার চিৎকার করে বলে দিতা। ওইখানে তো যাও নাই, জাম্বো শোনা, গেলে বুঝতে পারতা আসলে ওখানে কি হয়। তো মানে কি বলবো, মানে পুরো ম্যানেজমেন্টের এখানে যারাই ছিল অলমোস্ট 80% ব্যবহার খারাপ আমি পাইছি, অন্তত খারাপ ব্যবহার। তো কিছু করার নাই, কোনো অভিযোগ করারও নাই কিছু। এমনকি খাওয়ার সময় ক্যান্টিনে যে ওইখানেও অপমানিত হওয়া লাগতো। একবার কি হয়েছিল আমি বলি, এটা আসলে খুবই লজ্জার কথা, আসলে কি বলবো। শুক্রবার ছিল বুঝছেন, তো ওইখানে আবার একটা নিয়ম ছিল আপনার, এগুলা কিন্তু কেউ বলবে না, আমি বলতেছি। ওখানে একটা নিয়ম ছিল আপনার, ওরা যে রান্না করে আপনি যে কোনো একটা ডিশ চুজ করতে পারবেন। মনে করেন আপনার ফিশ আছে, চিকেন আছে, আপনি যে কোনো একটা দিয়ে খাইতে হবে। হয় আপনি ফিশ নিবেন, নয়তো আপনি চিকেন নিবেন, যে কোনো একটা, কিন্তু দুইটাই আপনি নিতে পারবেন না। হোয়াট, এইভাবে তারা অপমান করে। হ্যাঁ, এইভাবে অপমান করে, ঠিক আছে, এইভাবে তারা অপমান করে।
তো ক্যান্টিনে মানে আর কি আপনার মানে ক্যান্টিনও বলা যায় না, ডাইনিং বলা যায়। তো ওইখানে আপনার যে মানে আইটেমগুলো থাকে, যেমন আপনার ভেজিটেবল থাকে, ডাল থাকে, এগুলো হচ্ছে কি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আনলিমিটেড যদি আপনার লাগে। কিন্তু মেইন ডিশ হিসেবে যেটা আপনি খাবেন, চিকেন থাকলে চিকেন, ফিশ থাকলে ফিশ, আপনি যেটাই নেন আপনি একটা নিতে হবে, আপনার দুটা নিতে পারবেন না। তো আমি একবার করছিলাম কি, চিকেন দিয়ে হচ্ছে গিয়ে মানে ভাত নিয়েছিলাম আর কি, খাইছিলাম। তো তখন আমি চিকেনের পিসগুলো ছোটই ছিল, আমি খেয়ে ফেলছি ওটা। তো তখন আমি আবার আরেকটু সামান্য একটু হচ্ছে গিয়ে আপনার ভাত নিয়েছিলাম। তো তখন হচ্ছে গিয়ে আমি সে মাছটা খাবো না, সব জায়গায় আসলে আমি মাছ খাইতে পারি না, কারণ সবাই মাছ ভালো করে রান্না করতে পারে না, আমার রুচি আসে না, এই জন্য আমি মাছটা আসলে নিই নাই। তো আমি গিয়ে আর এক টুকরা চিকেন চাইছিলাম, বলছিলাম মানে ওইখানে তো মানে বুফের মতোই, বাট আপনি আপনার হাত দিয়ে নিতে পারবেন না ইচ্ছা মতো, ওখানে ওদের লোক থাকে রিসোর্টে, তারা আপনাকে খাবারটা দিয়ে দিবে। তো আমি গিয়ে একটা চিকেন চাইছিলাম, আল্লাহ এত জোরে একটা ঝাড়ি দিছে জানেন, লাইক সিরিয়াসলি। আর ওখানে নাকি আমরা ওদের গেস্ট, আমি বলছিলাম আমাকে আর একটা চিকেন দেন, একটু ঝোল দেন, ঠিক আছে। তখন দিছে ঠিকই, কিন্তু এমন বিচ্ছিরি ভাবে একটা মানে অপমানজনক কথা বলে দিছে, যেটা আসলে সত্যি মেনে নেওয়ার মতো না। খুব খারাপ লাগছে, বিশ্বাস করেন। মানে এই যে ছোট ছোট খারাপ লাগাগুলা, ছিলাম তো 4-5-6 দিন, যাই যে কদিনে ছিলাম, তো আমি এগুলো ফেস করে আসছি। মানে আমি একটা চিকেন চাইছি বললে ওই ক্যান্টিনের লোক আমাকে এমন ভাবে একটা ধমক দিচ্ছে, ঠিক আছে, যেটাই নেন তো একটাই নেওয়ার কথা ছিল, দুইবার তো দিতে পারবো না বলে এরকম চামচ দিয়ে অনেক জুড়ে দিছে আমাকে দিছিল। কিন্তু এক পিস চিকেন খেয়ে আরেক পিস চিকেন নেওয়ার অপরাধে আমাকে এরপরের থেকে মানে ওই যে মানে যে বেলা আমি খাইছিলাম, এরপরের বেলা থেকে ভাই আমি একদম সাবধান হয়ে গেছি। আমার মনে হয়েছিল যে আমি খাবারই খাবো না, কিন্তু এখান থেকে তো বাইরে থেকে আমি কিছু কিনে খাইতে পারবো না, সেই এবিলিটি তো নাই, কারণ আমি বাইরে যেতে পারবো না, বাইরে যাওয়া নিষিদ্ধ। না হলে আমি বাইরে থেকে খাবার এনে তা আমি খাইতাম, কিন্তু ওইখানে ভাই আমি আর যেতাম না। কিন্তু এটা যেটা রুলস, যা লাগবে আমি যাইতাম, প্লেট নিয়ে দাঁড়াইতাম ফকিনির মতো। ওইখানে আমার সিস্টেম আছে, আপনি প্লেট নিয়ে লাইনে দাঁড়াইতে হবে, যে যে আগে আগে চলে যেত ডাইনিং এ তার আগে আগে লাইনে দাঁড়াইতো। তো ওই রকম জেলখানার মতো, ওই ফকিনির মতো এরকম প্লেট নিয়ে দাঁড়াইতাম, আর তারা দিত। তো প্রথম দেওয়াতে যা দেওয়ার দিয়ে দিত, যা দিচ্ছে অতটুকুই খেয়ে চুপচাপ চলে গেছি। বলিও নাই যে আমি এটা খাবো না, আমি ওইটা নিবো, ওইটা খাবো না, আমি ওইটা নিবো, কিচ্ছু বলি নাই, ঠিক আছে। ক্যান্টিনেও এরকম অপমানিত হইতে হয়েছে। এখন ভাই যাদের চামড়া মোটা, অপমানিত হয় খারাপ ব্যবহার দেখে, যাদের তেলাতেলি করার স্বভাব, তাদের হিসেবে কিচ্ছু যায় আসে না। সোজা কথায় আমি হাড়ি পাতিল দিয়ে বাইরে আসতাম, ওদের যোগ্যতা আছে নাকি, আমি যা জানি টেস্ট করেছি, জীবনে চক্ষুতে দেখছে নাকি, এদের সাহস হয় কি করে এমন রুড ব্যবহার করে ট্রিট করতে। ভাগ্যিস আমি ছিলাম না, ওগো শুটিং এর বানান শিখাই দিয়ে আসতাম। আমি বললাম তো এই কথাগুলো কেউ বলবে না, কেউ বলবে না আপনাকে, আমি বলতেছি, কারণ এগুলো আমি ফেস করে আসছি, ঠিক আছে। এখন কেউ যদি বলে যে না একদম বাটার স্মুথ ব্যবহার করে, তাহলে সে একদম 100% খাঁটি সরিষার তেল মালিশ করতেছে, এছাড়া আমি আর কিচ্ছু বলবো না, ঠিক আছে। কারণ হ্যাঁ আমি স্টুডিও রাউন্ডে যাই নাই, কিন্তু ওই জায়গাটা পর্যন্ত আমি গেছি এবং ওইখানে কি হয় না হয় ওইটা আমি দেখে আসছি। আর ব্যবহার নিয়ে আর তো বলার লাভ নাই, পার্টিসিপেন্টদের থেকে শুরু করে মানে আপনার ম্যানেজমেন্ট যা আছে সবেরই ব্যবহার খারাপ। এমনকি বললাম না, ভিডিও যারা করে ওই ভিডিও ম্যান গুলো খারাপ ব্যবহার করে, বুঝছেন, ওইগুলো খারাপ ব্যবহার করে। তো এখন যারা বলবে যে সবকিছু স্মুথ, সবকিছু ঠিক, আমি কিছু দেখি নাই, একদম ভুয়া, 100% ভুয়া কথা। এখন আমি বলি আরো কিছু কথা, যে ওইখানে অনেকেই ছিল যারা কিনা আমার সাথে মানে ওই 1429 ছিল, যারা গ্র্যান্ড অডিশনে বাদ পড়ে গেছিল, তারা এবার টপ 20-তে ঢুকছে এবং তারাই করতেছে। এবং এখন আমি এমন জিনিসগুলো বলবো, কুটনামি সবাই করে, বুঝছেন, সবার সাথেই সবাই কুটনামি করে, কিন্তু পরে এসে সবাই সাধু সাজে। যারাই এখন তেলান্না মার্কা লাইভ করতেছে এবং বলতেছে যে শোটা খুবই ভালো, খুবই স্মুথ, আমি কিছু দেখি না, আমার সাথে কিছু হয় নাই, এগুলো কেন করে জানেন? তেল দেওয়ার জন্য। কারণ ঠিক আছে সবাই তো জিততে পারবে না, মানে সবাই তো ফার্স্ট হইতে পারবে না, 1, 2, 3 তো হচ্ছে গিয়ে 3 জনই হইতে পারবে, কিন্তু বাকি যারা থেকে যায় তাদের তো একটা বেনিফিট আছে। ওই যে মনে করেন আপনি টিভিতে একটা শো করতে পারবেন রান্নার,
এই তো মনে করেন 2 বছর পরে এই শো আবার আসবে, এই 2 বছর পর্যন্ত মনে করেন ওই চ্যানেলের যে কুকিং শো গুলো হয় ঘুরে ফিরে এটা সবাই পাইতে থাকে। এখন আপনি যদি মুখ খুলেন আর আপনি যদি এইগুলো বলে দেন তাদের ব্যবহার আচার আচরণ এগুলো সম্পর্কে, তাহলে তো ভাই আপনি শো পাবেন না, আপনি হচ্ছে কি বাদ পড়ে যাবেন লিস্ট থেকে। তো সেটা তো কেউ চাইবেন না, তাই না? এই জন্য এই তেলানির জন্য সবাই বলে কি সবাই ঠিক আছে স্মুথ, কিন্তু কিছুই স্মুথ না। ওইখানে প্রচন্ড মানসিক টর্চার করা হয়। আর ওই যে একটা আপু লাইভে এসে বলছে যে শুধু বলে 15 লাখ টাকা কি আপনাদেরকে এমনি এমনি দিয়ে দিব, এই 15 লাখ টাকা এমনি এমনি দিবে কিনা এটা অনেকবার বলছে গ্র্যান্ড অডিশনের সময়, ঠিক আছে? আর জাজদের কথা কি বলবো, এদের আসলে দোষ আছে আবার দোষ নাই, দুইটাই। দোষ নাই কেমনে, আমি 2-1টা কুকিং শোয়ে গিয়েছি, ওখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার ছিল অমায়িক। এটা শুনে আশ্চর্য হচ্ছে। তোমার যাওয়া উচিত, ওদের শিক্ষা দিয়ে আসো, তবে তোমার খাবার জাজ করার মতো যোগ্যতা তাদের আছে তো? নাহিদ আপু এটা নাইমকে বলতে সম্ভবত। আচ্ছা কি জানি বলতেছিলাম, ও হ্যাঁ জাজদের নিয়ে। এদের আসলে দোষ আছে আবার দোষ নাই। দোষ নাইটা কেমনি আগে সেটাই বলি। কারণ এদের কানে, প্রত্যেকের কানে একটা ইয়ারটপ থাকে এবং এই ইয়ারটপটা কানেক্ট করা থাকে পেছনে যে আছে আপনার যে ভিডিওগ্রাফি হয় বা যে শুটিংটা হয়, এটার একটা সেট থাকে। ওই সেট থেকে ডিরেক্টর প্রডিউসার তো ওখানে বসে থাকে এবং তারা তাদেরকে কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে আপনার ইনস্ট্রাকশন দেয়, ইনস্ট্রাকশন দিয়ে বলে যে এইটা বলেন ওইটা বলেন, এই সেই, মানে ওনারাই শিখায় দেয় আসলে আপনাকে কিভাবে জাজ করতে হবে। আর এর মধ্যে জাজদের হচ্ছে তো আবার এক্সট্রা হচ্ছে গিয়ে কিছু কারিকুলাম তাদের তো আছেই, মানে খারাপকে অতিরিক্ত হচ্ছে গিয়ে মানে খারাপ বলা, ঠিক আছে? ভালো বলতে তাদের খুব কষ্ট হয়। ভালো যদি কিছু বলে কেমনে বলে জানেন, ঠিক আছে ভালো ছিল ওভারঅল, ওভারঅল কেন ভালো থাকবে, ভালো তো ভালোই থাকে, ঠিক আছে? ওভারঅল কথাটা যোগ করে দিয়ে তো এখানে মানে আমি কিছু একটা যোগ করে দিলাম আর কি এটার সাথে, সেটা তো হয় না। তারপরে হচ্ছে গিয়ে এই যে রাহিমা সুলতানা রিতা, এটা এই উনাকে নিয়ে কথা বলেন। ট্রাস্ট মি, উনি যে কালিনারি আর্টিস্ট, আমি জানি না আসলে উনি কি কালিনারি করছে এতদিন, আমি কিচ্ছু দেখি নাই ওনার, উল্লেখযোগ্য কিচ্ছু আমি কোনোদিন ওনার কোথাও দেখি নাই, ঠিক আছে? কিন্তু উনি যেভাবে জাজ করে আসলে বলার কিছু নাই। একবার হয়েছে এই শোতেই একটা পার্টিসিপেন্ট আপনার মালপোয়া নিয়ে আসছিল, উনি বলছে মালপোয়া হয় নাই, ওই পার্টিসিপেন্টকে বলছে মালপোয়া আসলে হয় নাই। তখন ওই পার্টিসিপেন্ট, এখন জুয়াইরা লাইভে আসছে, আচ্ছা আসুক, ওই পার্টিসিপেন্ট তখন বলছিল যে ম্যাম তাহলে মালপোয়া কিভাবে বানায়, ঠিক আছে? উনি হাসতে হাসতে দাঁত বের করে পাশে থাকা ওই শেফ মৈত্রকে বললে যে এই মালপোয়া কিভাবে হয় ওকে বলে দাও তো। কেন তুমি পারো না? তুমি জানো না কেমনে মালপোয়া বানায়? তুমি না কালিনারি আর্টিস্ট, তাহলে বলে দাও মালপোয়া কেমনে বানায়, তাহলে তো হয়। উনি আবার আরেকজনকে বলে মালপোয়া কেমনে হয় সেটা বলার জন্য, তাহলে আমি কি ধরে নিব যে উনি মালপোয়া বানাইতে পারে না? তারপরে হচ্ছে গিয়ে উনার মানে কি বলবো, উনার যে জাজমেন্ট গুলা যেগুলা হচ্ছে গিয়ে মানে বিগত আগের সিজনে দেখছি, এই সিজনে দেখতেছি, উনি জানি কিরকম মানে ঘরোয়া রান্না খেয়ে মানুষ যেরকম বলে না ওই রকম এক্সট্রাঅর্ডিনারি কোনো জাজমেন্ট উনার ভিতরে আমি দেখতে পাই না। জাজরা আসলে কিরকম বলবে, খুব বিস্তারিত খুঁটিয়ে খুঁটিয়ে বলে ওইটাকে কারেকশন করে দিবে। যেমন আপনারা যদি ইন্ডিয়ার মাস্টারশেফ দেখেন, মাস্টারশেফ ইন্ডিয়া দেখেন, তাহলে হচ্ছে কি আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, ওইখানে যে শেফ বিকাশ খান্না থাকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওদের একটা হচ্ছে গিয়ে জাজ আছে, এটার নাম জানি কি, পূজা, ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে গারিমা, ওদের হচ্ছে গিয়ে মাস্টার শেফের যে জাজগুলা থাকে, হ্যাঁ। তো আরেকটা শেফ আছে রণবীর ব্রার, এনাকে অনেকেই চিনে। আমি জানি না মাস্টার শেফ ইন্ডিয়া এরকম বাংলাদেশের মতো এরকম কুটকাচালি করে কিনা বা এরকম করে কিনা সেটা আমি জানি না, তবে অ্যাটলিস্ট তারা পর্দার সামনে যেটা যতটুকু করে ততটুকু তো ভালোই মনে হয়। আর আমাদের এখানে তো সব বেশি অতিরিক্ত মাত্রা যাকে বলে, যেটা আসলে দরকার নাই। তো ওইটার সাথে যদি আমি কম্পেয়ারই যদি করি, তাহলে দেখেন ওরা যখন একটা ফুডের আপনার ভুল ধরে, এখন এটা একটা প্রতিযোগিতা, আমি বলবো না যে এখানে মানে আমাদের ভুল ধরা যাবে না, অবশ্যই ভুল ধরা যাবে, এবং ভুল ধরে সেই ভুলটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে শিখাই দিতে হবে যাতে আমরা পরবর্তীতে নিজেরা ওইটা বানাইতে পারি, ঠিক আছে? আমরা নিজেরা যাতে ওইটা বানাইতে পারি বা ওটাকে একটু বেটার করতে পারি। যেমন ইন্ডিয়ার প্রায় মাস্টার শেফের প্রায় এপিসোড গুলোতে আমি দেখি ভুল করে তো পার্টিসিপেন্ট, তখন ওরা বলে দেয় যে এটা আলটারনেটিভ এটা দিয়ে এটা যদি করো তাহলে এই রেজাল্ট আসতে পারে, এটা দিয়ে একবার ট্রাই করে দেখো, ওইটা ট্রাই করে দেখো, এই করো সেই করো।
বুঝায় দেয় এত সুন্দর করে, মানে ভুল বের করতে আমি সেটা সলিউশন কি সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর আবার প্লেটিং যে সবসময় আমার নিজের প্লেটিং ভাই ভালো না, আমি নিজের মুখে স্বীকার করতেছি আমি অত ভালো প্লেটিং করতে পারি না, কিন্তু যতটুকু আমি করতে পারি আমার যদি ভুল হয় তাহলে তো আমার এটা শিখাই দিতে হবে। কোনো পার্টিসিপেন্ট যদি আসে একটা মানে খারাপ প্রেজেন্টেশনে এমন ভাবে বলে ফুড প্রেজেন্টেশনটা খুবই জঘন্য, খুবই বাজে, দেখতে ভালো মনে হচ্ছে না, দেখে আমার মনে হচ্ছে এটা খাওয়া যাবে না, খুবই নোংরা দেখতে লাগছে, এইসব কি ভাই? এগুলো কোন ধরনের জাজমেন্ট? ভালো নাই হইতে পারে, সবাই তো অত ক্রিয়েটিভ না, ঠিক আছে, সবার প্লেটিং ভালো নাই হইতে পারে, ঠিক আছে, এটা তো কোনো দোষের কিছু না। তো ফুড প্লেটিং যদি আপনার ভালো না হয় ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এটাকে কিভাবে প্লেটিং করলে ভালো হবে সেটা তো শিখাই দিতে পারো। আমি তো একটা এপিসোডও দেখি না কাউকে শিখাইতে যে এইটাকে আপনি এইভাবে না এনে ওইভাবে আনলে ভালো হইতো। এই যে নাইম আশরাফ উনি প্রায় সময় এই কাজটা করে, প্লেটিং ভালো হয় নাই, বিশ্রী হয়েছে, মানে দেখে খেতে ইচ্ছে করতেছে না এই টাইপ। আর উনার দেখা দেখি তো পূর্ণিমা আছে কপি কাট করে, ঠিক আছে। আমার কথা হচ্ছে প্লেটিং যদি ভালো না হয় তাহলে তুমি শিখাই দেবা প্লেটিং, ঠিক আছে। যেই আইটেমটাই আমি বানাইছি ওইটাই কিভাবে প্রেজেন্ট করে আনলে ভালো, তো ওইটা তো তুমি শিখাই দিবা, তাই না? ওইটাও তারা করে না, যেটা হচ্ছে কি ইন্ডিয়াতে যদি পাশের দেশে যদি দেখি ওরা করে, দেখাই দেয়, বুঝাই দেয়, ভাল লাগে জিনিসগুলো দেখতে। তো এরকম তো আসলে হয় না আমাদের দেশে মানুষের কিরকম। পূর্ণিমা ম্যাম অনেকে বলবে উনার হচ্ছে গিয়ে টেস্ট বার অনেক, উনি খাইতে অনেক খেয়েছেন, অনেক দেশ বিদেশ ঘুরছেন, অনেক খাবার টেস্ট ওনার জানা আছে। তা দেশ বিদেশ তো ভাই আমরা সাধারণ মানুষও অনেকেই ঘুরে, তো তারাও তো জানতে পারে, তাই না? তারাও তো জানে কোন ফুডের কোন টেস্ট, তাই না? তো উনারই কেন নেওয়া লাগবে, উনারই কোন করা লাগবে কেন? এখানে একটা ভালো শেফ আনা যায় না, যারা হচ্ছে গিয়ে খুব শেফই, মানে যারা হচ্ছে খুব বিদেশে আসা যাওয়া করে, তো এটা তো তারা করবে না। পূর্ণিমা আপা কি করে, উনি এসে শুধু কপি কাট করে, ওরা যা বলে উনিও সেই সেটাই বলে, আর একটু 2 চামচ বাড়ায় বলে। উনি কাঁটা চামচ দিয়ে নকশি পিঠা খাইতে যায়, তাহলে তো মানুষ ট্রোল করবেই, তাই না? তারপরে যেখানে চিজ দেয়া উনি সেটাকে বলে আলু, এটা হইলো। তো জাজ গুলা হচ্ছে এরকম, মানে এদের দোষ আছে আবার দোষ নাই, সব কলখাটি আসলে ওপর মহল থেকেই নাড়া হয়। এখন আমি পোস্টেও বলছিলাম, এখনো বলবো যে উনারা যদি চায় তাহলে হচ্ছে কি আপনি যাবেন, উনারা যদি না চায় আপনি যাবেন না, সোজা কথা। তারপরে এই যাবৎকাল যারা যারা লাইভে আসছে এবং যারা যারা তেলাইছে প্রত্যেকে অত্যন্ত মিথ্যা কথা বলছে, ঠিক আছে, কারণ প্রত্যেকে কিন্তু এগুলো ফেস করে আসে। আমি নাম নিব না একজনেরও, কিন্তু যারাই লাইভে এসে তেলাইছে ওই তারাই এসে আমার সাথেই কুটকাচালি করছে, যখন তারা বাদ পড়ছে আমার সাথে। হ্যাঁ এরকম করে না, আমাদের সাথে ওইরকম করে না, লবিং করছে, এই করছে। এখন লবিং করার সিস্টেম যদি কেউ জেনে আসে নিজে করে তাহলে তো কিছু করার নেই, ব্যাপারটা হচ্ছে এইরকম। তোমার প্লেটিং নিয়ে কি বলবো, তোমার প্লেটিং আসলেই অনেক ভালো। অপরাজিতা চৌধুরী কি বলবো জানেন না, এগুলো কি আসলেই জাজ? হ্যাঁ এগুলো আসলেই জাজ, ডেঞ্জারাস লেভেলের জাজ। আর হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট গুলা যেগুলা এখন লাইভ করে এসে আপনার তেলাইতেছে, তারা যদি মানে তারা বলতেছে তারা সব বাটার স্মুথ পাইছে, তারা কোনো মানে কিছু পায় নাই, কোনো অভিযোগ তাদের নাই, চরম থেকে চরম লেভেলের মিথ্যা কথা, ঠিক আছে। আমি বলতেছি গ্যারান্টি দিই, কারণ আমি দেখছি। প্রেজি আমি পড়তে বস এসব ভুলে, এসব তো অনেক আগেই ভুলে গেছি। মানুষ জানতে চায়, জানাচ্ছি, জানাইতে তো দোষ নাই, যেটা দেখে আসছি সেটাই বলতেছি, নিজে থেকে তো কিছু বানাইতেছি না। মমতাজ বেগম উর্মি, হ্যাঁ ভালো একটা প্ল্যাটফর্মে গেলে কিছু শিখতে পারলেই তো অর্জন, ডেফিনেটলি। দেখেন আমি একটা কথা বলি, ইটস জাস্ট এ কুকিং কম্পিটিশন। এখানে কাউকে শেফ ট্রেনিং দেওয়া হচ্ছে না যে আপনার এত কিছু এত পারফেকশনই হইতে হবে। আমরা বাসায় রান্না বান্না করি, সাধারণ পাবলিক, তো আমরা জাস্ট ওই বাসায় যে রান্নাটা আমরা করি ওইটার ভিত্তিতে বেস করে আমরা যাই, এবং ওইটার ভিত্তিতে বেস করে হচ্ছে কি আমরা মনে করি যে দেখি আমাদের নিজের ভিতরে কতটুকু পটেনশিয়াল আছে, আমরা কতটুকু করতে পারি, ওইটাই দেখতে চাই। কিন্তু এখানে যদি এখন আমি গেলাম বাসা থেকে সাধারণ একজন হোম কুক হিসেবে, আর গিয়ে পারলাম একটা শেফ যে অলরেডি হচ্ছে গিয়ে শেফ কোর্স করে বা বিভিন্ন জায়গায় শেফ ট্রেনিং নিয়ে আসে, তার আর আমার কম্পিটিশন কি সেম হবে বলেন? হবে না তো, তাই না? তো আমার মতে কম্পিটিশনটা এমন হওয়া উচিত, হ্যাঁ কম্পিটিশনে সবাই যাইতে পারে, তবে
কম্পিটিশনটা হোম কুকদের জন্য রাখা উচিত, আর ওই হোম কুক হিসেবে এই কম্পিটিশনটা আমার মতে ট্রিট করা উচিত বলে আমি মনে করি। কারণ এখানে তো এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু দেখা মানে করতে আসেনি, বা আমরা তো ওইভাবে করিও নাই কখনো। এখানে আমরা হোম কুক হিসেবে আসছি এবং হোম কুক হিসেবে যতটুকু ভালো করা যায় ততটুকু আমরা করতে পারি। এখন ইন্টারনেটের যুগ, এখন হচ্ছে কি আমরা ইউটিউবে বসে বিভিন্ন দেশের কুইজিন জানতে পারি, দেখতে পারি, আমরা দেখিও, আমরা করি, আমরা খাই। হ্যাঁ, ওইগুলো আমরা হচ্ছে গিয়ে ওই নলেজ গুলো আমরা নিচ্ছি। এখন তো হচ্ছে গিয়ে সবার টেস্ট বার তো বিভিন্ন রকম হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশের কোনো কুইজিন নাই, বাংলাদেশি কুইজিন বলতে আসলে কোনো বিশ্বে কিচ্ছু নাই। বাংলাদেশের যে খাবারগুলো সেইগুলা বহির্বিশ্বে ইন্ডিয়ান কুইজিন নামে চলে। আপনারা আজকে এই জিনিসটা জেনে নেন। প্রেজিমি আপু হাসতেছে রাবেয়া পল্লী বলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আপু। আমি অনেকক্ষণ লাইভে আছি এবং সবাই আমার কথা শুনতেছেন। খুব অল্প মানুষ আমার সাথে আছেন এখন পর্যন্ত, তবে যতজনই আছেন এবং সবার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা শুনতেছেন, এটা আমার জন্য অনেক। তো আমি আগেই বলছি যে আমি এমন কোনো সেলিব্রিটি না, ঠিক আছে? আমি জাস্ট শুধু আমার নিজের কথা বলার জন্য আমি আসছি। তো ওইটাই বলতেছিলাম আর কি, যে কম্পিটিশন আসলে একটা কম্পিটিশনের মতোই হওয়া উচিত। এখানে চলে হিংসা, প্রতিহিংসা, খারাপ ব্যবহার, এগুলো তো ঠিক না, ঠিক না? যেমন পার্টিসিপেন্টরা একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করো। এই একটা আপু লাইভে বলছিল, আমি কারোই নাম নিব না, একটা আপু লাইভে বলছিল যে এখানে 20 জনই 20 জনকে দেখতে পারে না, মানে স্টুডিওতে যাওয়ার পরে। আমি তো বলবো যে 40 জন প্রথমে আসে, সেই 40 জনই 40 জনকে দেখতে পারে না, বুঝছেন? 40 জনই 40 জনকে দেখতে পারে না। এবং কিছু কিছু তো আছে যারা হচ্ছে শেমিং করে, বডি শেমিং করে। আপনার হচ্ছে গিয়ে হাসি নিয়ে কথা বলবে, আপনার চেহারা নিয়ে কথা বলবে, আপনার হাঁটা চলা নিয়ে কথা বলবে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবে। এইগুলা ম্যানেজমেন্ট কি করবে? এরাই করে, বুলিং করে এক কথায়। সো এখানে যে কি পরিমাণ মানে রাজনীতি দুর্নীতি হয় এগুলো আপনারা ইমাজিন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত যাবেন। একদম মানে প্রেজি আপু, অনেক ধন্যবাদ আপু তোমাকে, তুমি অনেক কষ্ট করছো, তুমি 2-2 বার গেছো, গিয়ে ফেরত চলে আসছো। এটা আসলে দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে? একটা অঞ্চল কি তারা পুরো বাদ দেয় প্রত্যেক সিজন? তাহলে সিলেটে আসার দরকার কি? না আসলেই তো পারো। সিলেটের মানুষজন কি রান্না বান্না করতে পারে না? কাউকে কি নেওয়া যায় না? মানে এবার 4 জন নিচ্ছে, একবার জিনিস বুঝেন আপনারা, এবার 4 জন নিচ্ছে, একজনকে কি রাখতে পারতো না? 4 জনই বাদ, এত খারাপ রান্না করছে। সিলেটে কে রান্না করছে আমি জানি না। প্রেজিয়া এমি আপু, যদি তুমি এখনো লাইভে থেকে থাকো তাহলে তুমি আমার উত্তরটা দিও। একজন তার লাইভে বলছে সিলেটের একটা আপু বিরিয়ানি রান্না করছিল গ্র্যান্ড অডিশনে, এবং তিনি নাকি ওই বিরিয়ানিটা খাইছিলেন এবং তার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু ওইটা নিয়ে নাকি অনেক নেগেটিভ কমেন্ট করছে। তুমি কি বিরিয়ানি রান্না করছিলে? আমি গ্র্যান্ড অডিশনে পর্ব আসলে দেখি নাই আপু। বিরিয়ানি কি তুমি রান্না করছিলা? এমি আপু, তুমি রান্না করে থাকলে আমাকে জানাও। তো একজন মানুষও কি নেওয়ার মতো যায় না, ঠিক আছে? কি বলবো আমি, যেখানে 1.5 ঘন্টা আমি 4টা ডিশ রান্না কমপ্লিট করছি, তা আমার সেই এফোর্টটা কেউ তো দেখা দরকার। আর সেখানে অনেকে তো কোর্সই কমপ্লিট করতে পারে না, কেউ ডেজার্ট বানাইতে পারে নাই, শুধু স্টার্টার করছে আর আপনার মেইন ডিশ করছে। কেউ হচ্ছে আপনার মানে স্টার্টার করে নাই, মেইন ডিশ আর ডেজার্ট করছে। মেইন ডিশটা সবাই করছে, কিন্তু স্টার্টার আর ডেজার্ট সবাই করতে পারে নাই। লুবনা বলতেছে সঠিক জায়গায় সঠিক মানুষ না বসলে এসব নোংরামি বন্ধ হবে না, ওদের ধরে গণপুটনে দিলে উচিত শিক্ষা হবে। সেটাই দুঃখ, সিলেটে সবাই কিন্তু ভালো নাম্বার পেয়ে গিয়েছে, কিন্তু ওখানে যে ওদের হাতের রান্না কি বদলে যায়? আমার কথাও তো সেটাই। আর বাসায় আমরা যে রান্নাগুলো করি, আমরা তো মানে বাসায় রান্না বান্না করে অভ্যস্ত। জ্ঞান তো আসলে মানুষের আসলে নষ্ট হয়ে যায় না, ওইটা তো আসলে আপনার ব্রেনেই থাকে, তাই না? বাসার রান্নাটাই তো একটু মানে এদিক সেদিক করে আমরা প্রেজেন্ট করি, তো সাথে সাথে কি এত খারাপ হয়ে যায়? কারণ এই যে আমি বললাম পাকোড়া, বাসন্তী পোলাও, কোপ্তা, হালুয়া, এগুলো তো বাসায় রান্না করা খাবার, তাহলে এইরকম বাজে কমেন্ট খুব থেকে আসে? আমি তো এটাই বুঝি না। তারপরেও এত কম ইনগ্রেডিয়েন্টস পাওয়া সত্ত্বেও যে রান্না করছি সেটার কোনো বাবা নাই। মানুষ হচ্ছে গিয়ে নিয়ে যায়, মানুষ হচ্ছে গিয়ে ইনগ্রেডিয়েন্টস নিয়ে যায় তাদের ইচ্ছা মতো, আমরা পাই না, সেটা দেখেও তারা কিছু বলে না। কেন বলে না সেটাও জানি না।
দেখেও না, তারপরে নেগেটিভ মার্কিংও করে না এটা নিয়ে, অথচ তারা টুলসে সেটা ব্যবহার করে নাই। নেগেটিভ মার্কিং কখন করে তারা, সেটা আমাদের শোতে দেখায়। গ্র্যান্ড অডিশন থেকে স্টুডিও রাউন্ডে যাওয়ার পর তারা বলে বেশি ইনগ্রিডিয়েন্টস হলে নেগেটিভ মার্কিং করব। তো সেটা কেন প্রথমে করলো না? তাহলে তো হচ্ছে এই দিন দেখা লাগে না। আমি চিৎকার করছি লিটারেলি ক্যাপসিকামের জন্য, গাজর শসার জন্য, কেউ দেয় নাই আমাকে। দিলে আমি একটা অন্য ডিশ বানাইতাম। শিমু একটি পানি খাও, 1 ঘন্টা ননস্টপ বকতেছো। পানি আছে আমার কাছে, কয়েকবার খাইছি। এমনি আপু বলতেছো, আপু ভুলে বিরিয়ানি বলছিল, কিন্তু আপু আমার ডিশ টেস্ট করছিল, ভালোই লাগছে সবারই, কিন্তু ওনাদের কারো ভালো লাগেনি। না, ওনাদের কারো ভালো না লাগার কারণ আসলে এটাই, কারণ ওনাদেরকে হয়তো বলা হয়েছে বলো ভালো লাগে নাই। ওই যে আমি বললাম জাজদের আসলে দোষ আছে আবার দোষ নাই, ঠিক আছে? দোষ নাই হচ্ছে এটাই, তাদেরকে যেটা বলে সেটাই তারা বলে, আর দোষ আছে বলতে তারা অতিরঞ্জিত করে বলে, যেটা তারা না বললেই পারে। আর এই যে কয়জন লাইভে আসছে, কয়েকজন কিন্তু আমার পরিচিত, এবং এই কয়েকজন নিজে আমার সাথে স্বয়ং এই শোয়ের বদনাম করছে। আমি নাম নিব না কারো, কিন্তু তারা আমার কাছে এই শোয়ের বদনাম করছে এবং যথেষ্ট ভালোভাবে বদনাম করছে, ঠিক আছে? এবং তারাও বলছে এখানে ইনজাস্টিস হয়, আনফেয়ার হয়, কিন্তু তারা কেমনে কি করছে, লবিং করছে না তারা কি করছে, এইবার কিভাবে তারা গেছে আমি জানি না, কিন্তু তারা করছে এই কাজ আমার সাথেই করছে। তো যাই হোক, এগুলা বলে আর কি লাভ। কিন্তু 1 মিনিট, গতবার আমিও সেম খুঁজতেছিলাম, কিন্তু আদি ছাড়া কেউ কিছু দেয় নাই, না দেয় না আমাকে, তো শুধু একজন তাও চিনি দিছিল। আরে বাবা, প্যান্ট্রিতে গিয়ে যদি কিছু নাই পাই, রান্না করবো কি দিয়ে? তারপরে আবার হাসতে হাসতে ডিরেক্টর শোর পরের দিন বলে আপনারা তো সবাই সেরা সেরা বলেই তো বেছে আনছি, এখন সেরাদের যদি সেরা সেরা উপকরণ নেই তাহলে তো আপনারা ফাটাই দিবেন রান্না করে, তখন তো সমস্যা হবে, তখন তো জাজেদের মানে ডিসাইড করতে। তাহলে জাজ বানাইছো কেন? জাজ যদি এত সেরা রান্না করে খেয়ে যদি আপনার সেরাটা যদি বাছাই করতে না পারে, এই কথা যদি উনি বলে, তাহলে তো এটা রান্না করারই কোনো দরকার ছিল না। তাহলে তুমি কেন হচ্ছে কি আমার কথা হচ্ছে কেন 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 এই ইনজাস্টিস? যে সেরা উপকরণ দিলে নাকি আমরা সেরা সেরা রান্না করবো, তখন জাজদের হচ্ছে চুজ করতে কষ্ট হবে যে আমরা আমাদের চুজ করতে কষ্ট হবে যে আমরা কত মানে বেটার রান্না করছি। আচ্ছা 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 কই মনে এনা গোল্ডার সালাম। আচ্ছা, লাইভটা আসলে অনেক বড় হয়ে গেছে, আমি এখন শেষ করে দিব। যতটুকু আমি ফেস করছি দেখে আসতে বলছি। সামারি যদি বলি, ম্যানেজমেন্টের ব্যবহার ভালো না, খারাপ, এমনকি যারা ভিডিও করতো তারাও খারাপ ব্যবহার করতো, ক্যান্টিনও খারাপ ব্যবহার করতো, শেমিং করতো, আজে বাজে কথা বলতো, ঠিক আছে? এরা নিজেরাই ঠিক না। তারপর হচ্ছে পার্টিসিপেন্ট যেগুলো আসে এগুলোর মধ্যে কোনো আন্তরিকতা থাকে না। হ্যাঁ, প্রতিযোগিতার জন্য আসছে, প্রতিযোগিতামূলক মনোভাব তো থাকবেই, এটা তো অস্বীকার করা যায় না, এবং আমিও অস্বীকার করতেছি না, কিন্তু মানুষের তো একটা মিনিমাম ব্যবহার বোধ তো থাকবে, তাই না? এখানে কিছু কিছু মানুষের ব্যবহার যে এত জঘন্য, আপনি এগুলা না গেলে ইমাজিন করতে পারবেন না। মানে এরা আপনাকে খুব হিংস্র ভাবে হচ্ছে আপনাকে তারা ট্রিট করে, আপনাকে তারা দেখে। আমার কষ্ট এখানে, সিলেটের কারো কি কিছুই ভালো হয়নি, আমার না হয় না হলো, কিন্তু আমার থেকে ভালো প্ল্যাটফর্মে ছিল এমন মানুষও ছিল তো। আমিও বলি, আমি যে নিজে খুব সেরা, আমি তো আগেই বলতেছি আমি এত সেরা না। আমি নিজেও বলি যে আমার প্লেটিংও সুন্দর না, আমি অত ভালো প্লেটিংও পারি না, কিন্তু কিছু কিছু জিনিস তো আসলে ইগনোর করা যায় না। তো এগুলা আসলে মানে আমি বলবো এট দ্য লাস্ট যে এটা হচ্ছে গিয়ে এন্ড অফ লাস্টে এটাই বলবো আসলে, যে এগুলা আসলে কিছু কিছু জিনিস সাজানো, কিছু কিছু জিনিস আপনার মানে আপনার হাতে নাই, আপনি যতই যা করেন না কেন আপনার হবে না। এটা যারা আসলে এটার আয়োজন করছে, সো এটা তারাই এটাই করবে। সো আপনি যতই যা বলেন না কেন, এটা আপনার আসলে কোনো কিছুই হবে না। আর যারাই এখন এসে খুবই প্রশংসার সাগরে ভাসতেছেন, মানে অনেক বেশি লাইভ করতেছেন, তাদের গুণগান গাচ্ছেন, বলতেছেন, কোনো কিছু ফেস করা দেখেন নাই, তেল মারেন, সমস্যা নেই, কিন্তু তেলও একদিন ফুরায় যায়। সো এই আর কি বলবো, সেটা আর কিছু বলার নাই। আমি যেটা ফেস করছি সেটাই বলতে। হ্যাঁ, আমি স্টুডিও রাউন্ড পর্যন্ত আমি যাইতে পারি না, এটা সত্যি কথা। জুবাইয়ের কষ্ট পাইস না বন্ধু, দুনিয়া ওলাও হয়, আমি যাইতে পারি না স্টুডিও রাউন্ড পর্যন্ত, কিন্তু যতটুকু পর্যন্ত আমি গেছি আমি এইসবই দেখে আসছি, ঠিক আছে? তো যেটা আসলে টিভিতে দেখায় ঝা চকচকে, তো সবসময় ওটা এরকম ঝা চকচকে থাকে না, আড়ালে আসলে অনেক কিছুই থাকে।
ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে বলি, আপনি যত মানুষকে মানে যেখানে দরকার নাই সেখানে আপনি যত তেল দিয়ে এরকম মানে কষতে পারবেন ততই হচ্ছে আপনার লাভ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে অত্যন্ত গোপনে হয়, এটা আপনার সামনাসামনি এসে কেউ করবে না, যত গোপনে করে তত গোপনে কাজ হয়। তো এই সিজনেও দেখলাম এরকম অনেকেই অনেক কিছু করছে এবং তাদের মধ্যে নিজেরাই তাদের অনেকেই আসলে অনেক কিছু আসলে বলতেছে। এখানে আসলে তা আমাদের আর নতুন করে আসলে বলার কিছু নাই। তো যাই হোক অনেক কথা বললাম, তো কেউ কিছু মনে করবেন না, আমি যতটুকু ফেস করছি যা দেখে আসছি তাই বলছি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই টপিক নিয়ে এখানেই শেষ হলো, আর পরে হচ্ছে কি আপনাদেরকে লাইভ আরো কুকিং দেখাবো যতটুকুই যা পারি, বেশি কিছু পারি। তো সবাই বাংলাদেশ মানে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।